প্রিয় শ্রোতা বন্ধুরা, ভালোবাসার কুঁড়েঘরে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা নিয়ে এসেছি পারভেজ হোসেন আকাশের কলমে একটি নতুন গল্প। গল্পটি আপনাদের খুবই ভালো লাগবে। তো চলুন গল্পে যাওয়া যাক। শুরু হচ্ছে আজকের গল্প। এই গাড়িটার আবার কি হলো? কিরে, গাড়ি কেন থামালি? আমি থামাইনি, মনে হয় চাকা পাঞ্চার হয়ে গেছে। কি বলিস? এখন কিভাবে ভার্সিটিতে যাব? সকালে আমার গাড়িতে চাকা সেম অবস্থা হলো, শুধু তোর গাড়িতে উঠলাম, এখন থেকে তোরটাও সেম। উফ, এত বক বক না করে নাম তো গাড়ি থেকে। একটা সিএনজি ডাকতে হবে। শেষমেশ সিএনজি? হেঁটে যাওয়ার থেকে তো সিএনজি করে যাওয়াই ভালো। ওই তো একটা সিএনজি আসতেছে, ওটাকে থামাই। হ্যাঁ, তাই কর। কই মামা, যাবেন? আমার তো কোনো বোন নেই, তাহলে আমি আপনার মামা হলাম কোন দিক দিয়ে? আরে, এটা তো কথার কথা বলেছি। তাছাড়া নাম তো জানি না আপনার, সেই জন্য মামা বলে ডেকেছি। ভাইয়া বলে ডাকলে তো আপনাদের শরীরে আবার অ্যালার্জির মতো মনে হয়। বাহ, সব বিষয়ে দেখি খোঁজ খবর ভালোই রাখেন। দেখুন, এমনিতেই লেট হয়ে যাচ্ছে, চলুন তো। রুষা, ওর তাড়াতাড়ি। মামা, এসিটা একটু চালিয়ে দিন তো। এটা কি তোর গাড়ি পেয়েছিস যে এসি চালাবে? তুই তো জানিস আমার এইসব গাড়িতে ওঠার মোটেও ইচ্ছে কখনো হয়নি, শুধু তুই বলেছিস বলে উঠতে হলো। এসি তো নেই, তবে যখন এটা চালাবো তখন এসির মতো বাতাস পাবেন। তাড়াতাড়ি করে চালান তো। সিএনজি চালাতে থাকে। ইরার রুষার কথাগুলো শোনার পরে আকাশ তো ইরার কথাগুলো অনেক ভালো লাগে, কেননা ইরার কথা কোনো লোভ বা হিংসা এরম কিছুই নেই। ভার্সিটির সামনে চলে আসে। ওই, তোর ভাড়া কত রে? খুশি হয়ে যা দেওয়ার দিতে পারেন। ওই, তোর উপরে আমি কোন খুশি হতে যাব? হ্যাঁ, তুই কি সম্পর্কে আমার কেউ লাগিস? তা কেন লাগাবো? তাছাড়া আপনার যে আত্মীয় হবে সে বেচারা যে কি অবস্থা হচ্ছে তা তো দেখতেই পাচ্ছি আপনাকে দেখার পরে। তুই আসলেই অনেক বেশি কথা বলিস। ওটা তো আমার স্বভাব বলতে পারেন। রুষা, কেউ এইভাবে কথা বলে? আচ্ছা শোনেন, আমরা এর আগে কখনো সিএনজিতে উঠিনি। আমি মাঝে মাঝে উঠি, ভালো লাগে বলে, কিন্তু ভাড়া সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই। সেই জন্য যদি আপনার ভাড়াটা বলতেন। আপনার কথাগুলো সত্যি আমার অনেক ভালো লাগে। আচ্ছা, আপনার জন্য 200 টাকা। ইরা টাকা নিতে যাবে, তখনই খেয়াল করে ওর পার্স নেই। ও শিট, গাড়িতে পার্স রেখে এসেছি। তাহলে থাক, লাগবে না। ওই, লাগবে নাকি? তোর কি আমাদের ফকির বলে মনে হয়? ওনার থেকে তো নেই, কিন্তু আপনি কেন দিচ্ছেন না? দুজনের পার্সই গাড়িতে। আচ্ছা, আপনার মোবাইল নাম্বার দিন তো। ইরা, তুই বাটার নাম্বার নিবি কেন? তুই চুপ কর, আপনার নাম্বার দিন, আমি পরে আপনাকে টাকা পাঠিয়ে দেবো যোগাযোগ করে। আমি বাসা থেকে নগদ টাকা আনতে আনতে অনেকটা সময় লেগে যাবে তো। আচ্ছা থাক, লাগবে না। দেখুন, গরিবের দুঃখ আমি বুঝি, সেই জন্য অনেকটা সময় 200 টাকাও তাদের কাছে অনেক বেশি টাকা। আচ্ছা, এত করে যখন বলছেন তাহলে নিন নাম্বার। নাম্বার বলতে থাকে। নাম্বার দেখে ইরা অবাক হয়। এরকম নাম্বার তো শুধুমাত্র ভিআইপি লোকেদের দেওয়া হয়, তাহলে এই নাম্বার আপনার কাছে কি করে? আমি তো এত কিছু বুঝি না। আচ্ছা, আপনি আসুন, আমি বিকালের ভিতরে টাকা পাঠিয়ে দেব। ইরা একটা কল দেয়, এতে নাম্বার আকাশের কাছে চলে আসে। ওখান থেকে একটা নির্জন জায়গায় আসে। তারপর কতগুলো লোক দাঁড়িয়ে আছে সেখানে। স্যার, ভেতরে এসে ফ্রেশ হয়ে নিন। ভিতরে এসে ফ্রেশ হয়ে অফিসে আসে। অনেকে বুঝতে পারছে না কি হচ্ছে এখন, তবে জানতে পারবেন সামনের দিকে, কেননা গল্প তো মাত্র শুরু হলো। আকাশ, এত লেট কেন হলো? কিছু কাজ ছিল। আমি জানি তো তোমার কাজটা কি। তা এভাবে আর কতদিন? আমি পেয়ে গেছি তাকে। নাম কি? বাসা কোথায়? আমি তাহলে আজকে বিয়ের প্রস্তাব নিয়ে যাব তার কাছে। অত তাড়া নেই আমার, আগে দেখতে হবে আমার যেরকম মেয়ে পছন্দ ও আজও তেমন কিনা। তুই দেশে আসার পর থেকেই কিন্তু এরকম করছিস না? অফিসে ঠিক মতো বসতেছিস না অন্য কিছু করছিস তুই? চিন্তা করো না, হয়ে যাবে। তাছাড়া আমার পরিচয় যেন কেউ না জানে, আর অন্য কাউকে না জানায়। তুই যে আমার ছেলে সেটা তো এখন তেমন কেউ জানে না। তুই তো দেশেই থাকি না, সেই জন্য কেউ জানতেও পারবেনি। শোনো, আমি ওই মেয়েকে যেভাবে পারি আগেই ইমপ্রেস করার চেষ্টা করব, তবে আমাকে আগে জানতে হবে ওই মেয়ে কি চায়।
তাহলে শুরু করে দে। দেব। আমি তাহলে চলি। আবার কোথায় যাচ্ছিস? ভার্সিটিতে তোমার ছেলের হবু বউ সে বসে আছে, তাকে বাসায় তো পৌঁছে দিতে হবে। ঠিক আছে, সাবধানে যা তাহলে। আবারও একটা সিএনজি নিয়ে ভার্সিটির সামনে এসে দাঁড়িয়ে থাকে। এইদিকে ভার্সিটির ভেতরে ইরা ওর আরও কিছু বান্ধবীকে নিয়ে আড্ডা দিতে থাকে। ইরা, আমরা যাব কি করে? কেন রে, তোদের গাড়ি কোথায়? রুষা, তোরা তো সবসময় গাড়ি নিয়ে চলাচল করিস। রুষা, বাকিটা তুই বল। সে অনেক কাহিনী, অন্য একটা সময় বলবো। আচ্ছা, তোরা কি থাকবি নাকি চলে যাবে? আমরা থাকবো, তোর কাজ থাকলে চলে যেতে পারিস। ঠিক আছে। বের হয়ে যখন রাস্তায় আসে তখনই ইরা খেয়াল হয় ওর কাছে টাকা নেই। ও শিট, টাকা যে নেই আমি তো ভুলেই গেছি। রুনা বা রুবির কাছ থেকে নিয়ে আসি টাকা। এই বলে পিছনে হাঁটতে থাকবে তখনই আকাশ ডেকে দেয়। এই যে ম্যাডাম, শুনছেন? আচমকা এরকম কথায় ইরা দাঁড়িয়ে আশেপাশে দেখতে থাকে। তখনই দূর থেকে আকাশ ইরার কাছে আসে। আপনি আমাকে ডাকছেন? জি, আপনাকে ডাকছি। আপনি তো হেঁটেই দেখছি চলে যাচ্ছেন। নাম না ধরে ডাকতে কাকে ডাকছেন সেটা বুঝবো কি করে? তখন তো নাম বলেননি। নাম না বললে জানবো কি করে? আপনি কি আমাকে চেনেন? আরে, সকালে যে ভার্সিটিতে আপনাদের নিয়ে আসলাম। ও সরি, আমি সত্যি আপনাকে চিনতে পারিনি। আসলে আপনার দিকে সেইভাবে খেয়াল করিনি। এটা কোনো ব্যাপার না। আমার মতো একজন সিএনজি ড্রাইভারকে মনে না থাকারই কথা। আরে এভাবে বলবেন না। তাছাড়া আপনি কি পাওনা টাকার জন্য অপেক্ষা করছিলেন? ছি ছি, এসব কি বলে? আমি আপনার উপকার করার জন্য এখানে অপেক্ষা করতেছি। কিরকম উপকার? সকালে তো আমার সিএনজিতে উঠলেন, কিন্তু টাকা না থাকার কারণে ভাড়া দিতে পারেননি। বললাম তো পাশে পৌঁছে পাঠিয়ে দেব। আমি সেটা বলিনি। তাহলে কি বলার জন্য এসেছো? আমি তো এসেছি আপনাকে নেওয়ার জন্য। আমাকে নেওয়ার জন্য মানে? আমি ঠিক বুঝলাম না। সকালে তো টাকা ছিল না, সেজন্য আমি ভালো মানুষ বলে আপনার কাছ থেকে টাকা না নিয়ে চলে গিয়েছিলাম। পরে আমার মনে পড়ল আপনার কাছে তো টাকা নেই, তাহলে বাসায় ফিরবেন কি করে? সেজন্য পৌঁছে দেওয়ার জন্য এসেছি। সত্যি তোমাকে যতটা আমি ভালো মনে করেছিলাম তুমি তো এর চেয়ে বেশি ভালো। আচ্ছা চলো তাহলে। জি ম্যাডাম, উঠুন। ইরা বলা ঠিকানায় চলে আসে। এসে দেখে এটা একটা অফিস। এখানে কেন? আমি ভার্সিটি শেষ করে অফিসে আসি। পড়াশোনার পাশাপাশি চাকরি করা ভালো। এতে পরিবারকে সাহায্য করা যায়, সাথে নিজের খরচটাও চালানো যায়। তুমি যেটা ভাবছো ব্যাপারটা আসলে তেমন না। আচ্ছা, ব্যাপার যাই হোক, তাহলে আমি এখন আসি। ভাড়া তো নিয়ে যাও। যদি ভাড়া থাকতো তাহলে আমাকে তো এখানে আসতে হতো না। আচ্ছা মোবাইল পাঠিয়ে দেব। এতে চলে আসে। ইরা তো মুচকি হাসতে থাকে। ছেলেটা আসলেই দায়িত্বশীল আর অনেক মজার। যাই আমি আমার কাজে। ইরাও অফিসে আসে। এসে ওর কেবিনে বসে। তখন ম্যাম, স্যার আপনাকে ডাকছে। ঠিক আছে তুমি যাও, আমি আসতেছি। ঠিক আছে ম্যাম। মেয়েটি যাওয়ার পরে ইরা ওর বাবার রুমে যায়। আমাকে ডেকেছো? হ্যাঁ, তোর সাথে আমার কিছু কথা আছে। কি কথা? সকালে তুই ভার্সিটিতে গেলি কি করে? কি করে আবার? সিএনজি করে। কি বলিস এইগুলো? সেই বিষয় পরে বলবো। এখন তুমি এটা বলো, আম্মু খাবার কি পাঠিয়েছে? সেজন্য তো তোকে ডেকে পাঠিয়েছি। ঠিক আছে তাহলে খাওয়া শুরু করি। হ্যাঁ, চল তাহলে। খেতে খেতে বাবা মেয়ের অনেক বিষয়ে কথা বলতে থাকে। কথার মাঝে আচ্ছা আব্বু, একটা কথা বলো তো। কি কথা বল? আমি যদি কখনো গরিব ঘরের সন্তানকে বিয়ে করি তাহলে তোমাদের কোনো অসুবিধা আছে কি? কি সব উল্টোপাল্টা বলছিস? বলার কারণ আছে, সেই জন্য আমি বলতেছি। আচ্ছা, তোর কি আবার সিএনজি চালায় ওই ছেলেকে পছন্দ হয়ে যায়নি তো? তুমি কি করে বুঝলে? আসার পর থেকে তো সে নিয়েই কথা বলছিস। আরে পছন্দ বলতে ওই পছন্দ না। কিন্তু ওরা তো তেমন ভালো হয় না, নেশা করে ওরা। কি বলো? ওই ছেলেকে তো তেমন মনে হয়নি। কয়েকটা ঘন্টার পরিচয়ে তো কাউকে চেনা যায় না। ধুর, আগে দেখি ছেলেটা কেমন, তারপর না হয় বন্ধুত্ব করবো ওর সাথে। তুই কেন বন্ধুত্ব করতে যাবি একজন ড্রাইভারের সাথে? থাক, তুমি বুঝবে না। খাও তো এখন। খাওয়া শেষ করে নেয়। তারপর ওনারা কাজ করা শুরু করে দেয়। বিকালে ইরা ঠিকই টাকায় পাঠিয়ে দেয়। টাকা পাঠানোর পরে বাবা,
দেখো, টাকা পাঠিয়ে দিয়েছি। তো এখন আমি কি করব বল? এই নাম্বারে পুরো ডিটেলস তুমি আমাকে বের করে দেবে। আমি কেন দিব? তুই পছন্দ করেছিস, তুই বের কর। ঠিক আছে, আমি নিচে যাচ্ছি, ওখান থেকে বের করে নেব। তারপর একদিন দেখবে তোমার সামনে দিয়েই ওই মেয়েকে সাথে নিয়ে আমি ঘুরবো। সে এখনো অনেক দেরি। চললাম আমি। নিচে এসে সার্ভার রুম থেকে ইরার নাম্বারে পুরো ডিটেলস বের করে নেয়। বাহ, আমার হবু বউ তো দেখি অনেক ধনী, কিন্তু আমার মতো একটা গরিব ঘরের ছেলেকে কিভাবে ভালোবাসবে? তবে পটাতে তো পারি, দেখি কতটুকু পটে। ওইদিকে ইরা কাজ শেষ করে বাসায় চলে আসে। তখন তুই আর তোর বাবা সারাক্ষণ যে অফিসে বসে থাকিস, বাসায় যে আমি একা, তার কি কোনো খেয়াল আছে? বাবার পক্ষে তো একা সম্ভব হবে না, তাছাড়া আমাকেও তো এই বিজনেস একটা সময় দেখে রাখতে হবে, সেই জন্য আগে থেকে শিখে রাখতেছি। একদম ঠিক কাজ করেছিস। যখন মেয়ের বিয়ে হয়ে যাবে তখন তুমি কি করবে? জামাই বাড়ি থেকে অফিস করব। তুই আর তোর বাবা যা খুশি কর। আরে তুমি রেগে গেলে নাকি? আমার রাগের কোনো মূল্য আছে তোমার কাছে? আরে তুমি না আমার একমাত্র বউ। এই বুড়ো বয়সে ভীমরতি ধরতে হবে না, যাও ফ্রেশ হয়ে আসো। ওরা বাবা মেয়ে চলে যায়। ইরা মাও নাস্তা রেডি করে রাখে। রাতে ইরা ঘুমানোর সময় হঠাৎ খেয়াল করে ওর মোবাইলে একটা মেসেজ এসেছে। এত রাতে আবার কে মেসেজ দিল? মেসেজের রিপ্লাই করতে থাকে। একটু পরেই আকাশ ওর পরিচয় বলে। তা শোনার পরে আপনি হঠাৎ মেসেজ করেছেন? আপনাকে ধন্যবাদ দেওয়ার জন্য। ধন্যবাদ কেন? ওই যে টাকাগুলো যে ফেরত দিয়ে দিলেন, ওটা তো আপনার প্রাপ্য। এই প্রথম আমি কাউকে টাকা পরিশোধ করতে দেখেছি। এর আগেও অনেক লোক আমি উঠিয়েছি, কিন্তু এইভাবে কেউ আজ পর্যন্ত টাকা ফেরত দেয়নি। আমি অন্য সবার না যে কারো হাজার বা লক্ষ টাকা মেরে খাবো। তা এখন বলুন কি জন্য মেসেজ করেছেন? ওই যে ধন্যবাদ দেওয়ার জন্য তো মেসেজ করেছিলাম। ঠিক আছে, ঘুমান এখন। কোনো কিছু আর না বলে ঘুমিয়ে পড়ে। পরের দিন আবার ইরা গাড়ি নিয়ে বের হয়। তখন বাড়ির কিছুটা সময়ে ইরা আকাশকে দেখতে পেয়ে গাড়ি থামায়। কি ব্যাপার, আপনি এখানে কেন? চাকা পাঞ্চার হয়ে গেছে। কিন্তু এখন কি করবেন? আশেপাশে তো পাঞ্চার ঠিক করার লোকও নেই। আমার গাড়িতে এসে বসুন। আমি কেন আপনার গাড়িতে বসবো? গাড়ির চাকা নিয়ে আমার গাড়িতে বসুন, আমি আপনাকে পাঞ্চার দোকানে নামিয়ে দিব। সেখানে ঠিক করে আবারও কোনো একটা সিএনজি বা অটো ধরে চলে এসে ঠিক করে নেবেন। আপনার এত বড় গাড়িতে আমার মতো একটা সিএনজি ড্রাইভারকে বসালে গাড়িটা আবার নষ্ট হয়ে যাবে না তো? এত কথা বলেন কেন? উঠতে বলেছি, উঠে বসুন। গাড়িতে উঠে বসে তখনই ইরা কিছু প্রশ্ন করতে থাকে, সেগুলোরও উত্তর দিতে থাকে। আবার আকাশও পাল্টা প্রশ্ন করে, সেগুলো উত্তর দিতে থাকে ইরা। কিছুক্ষণ পরে ওকে নামিয়ে দেয়। এই নিন 200 টাকা। টাকা কেন? এত সকাল সকাল তো আর ভাড়াও পাননি, পাঞ্চার সারানো আবার ভাড়া দিয়ে সিএনজির কাছে যাওয়া, এর জন্য মোটামুটি খরচ তো হবেই। এটা অবশ্যই ঠিক বলেছেন, তবে চিন্তা করবেন না, আমি আপনার টাকাগুলো আজকেই পাঠিয়ে দেব। তা পাঠাতে হবে না। আমার বাবা মা শিখিয়েছে কারো ঋণ রাখা মোটেও ভালো না। বাহ, আপনার বাবা মা তো দেখি অনেক ভালো, আপনার মতোই। জি, ওনারা অনেক ভালো। আচ্ছা, আপনি যান তাহলে। ঠিক আছে, ভালো থাকবেন। আকাশ নেমে যাওয়ার পরে ইরা চলে যায়। ঠিক তখনই সিকিউরিটিগুলো আসে। স্যার এভাবে কি দরকার কষ্টকর? কি জন্য এমন করছে তা এখনো তোমরা বুঝতে পারোনি, তবে কখনো যে বুঝবেও না সেটা আমি জানি। আচ্ছা, তোমরা তোমাদের কাজে যাও। আমি না বলেছি আমাকে ফলো না করার জন্য? আপনার নিরাপত্তার জন্য তো আপনার কাছাকাছি আমাদের থাকতে হচ্ছে। ওখানে আমাকে কেউ চেনে না, সেজন্য নিরাপত্তা দিতে হবে না। যদি তোমরা আমার পাশে পাশে থাকো তাহলে তো সবাই উল্টে সন্দেহ করতে থাকবে। তাহলে কি চলে যাব? যাও। ওইদিকে ভার্সিটিতে এসে দেখে ওর বান্ধবীগুলো কথা বলতেছে। তখন কি নিয়ে কথা হচ্ছে? ভাবছি কোথাও থেকে ঘুরে আসবো। এটা তো ভালো হবে। কিন্তু কোথায় যাওয়া যায় বলো তো? দূরে কোথাও যাবি নাকি ধারে কাছে? ধারে কাছেই যাব, তবে সিএনজি করে যাব। এটা আবার কেমন কথা? কেমন কথা মানে? সেটাই তো। তো এত কিছু থাকতে সিএনজি কেন? দেখ, সিএনজি হলে আমি যাব না,
তোরা গেলে নাই, আমার সাথে যে যাবে তাকে নিয়ে যাব। রুবি, রুনা, তোরা কি কেউ যাবি না? না রে, আমি উঠি, তোরা গল্প কর। এরা দুজনে উঠে চলে যায়। ইরা রুষার সাথে বাকিটা আলোচনা করতে থাকে। ওইদিকে আকাশ, তোকে একটু দেশের বাইরে যেতে হবে। কেন আব্বু? ওখানে আমাদের যে কোম্পানি আছে সেখানে কিছু সমস্যা হয়েছে, সেজন্য তোকে যেতে হবে। ঠিক আছে, গেলাম তাহলে। পরের দিন ইরা আকাশকে কল দেয়, কিন্তু চিনতে পারছে না। সেজন্য কে বলছেন? আমাকে চিনতে পারছেন না? কই, না তো। আমি ইরা চৌধুরী, যাকে সিএনজিতে। চিনতে পেরেছি। জি বলুন, হঠাৎ কল দেওয়ার কারণ কি? কালকে আমি আর আমার বান্ধবী ঘুরতে যাব। আপনারা ঘুরতে যাবেন, সে কথা আমাকে কেন বলছেন? তোমার সিএনজি নিয়ে চলে আসিও। আপনাদের নিজের গাড়ি থাকতে আমার সামান্য একটা সিএনজিতে করে যাবেন? তোমার কোনো সমস্যা হবে কি এতে? না, কোনো সমস্যা হবে না। তাহলে চলে আসবে সময় করে। জি, চলে। কিছুক্ষণ পর আকাশের বাবা এসে ওকে কাল দেশের বাইরে যাওয়ার জন্য বলে। তখন কাল আমি ইরাকে নিয়ে ঘুরতে যাব, সেজন্য কাল যেতে পারবো, তবে রাতের বেলা বের হব। ঠিক আছে, আমি রাত 11টায় টিকিট কেটে রেখেছি। ঠিক আছে আব্বু। পরের দিন সকালে ইরা পলায় ঠিক গ্যাস নিয়ে চলে আসেন। কিছুক্ষণ অপেক্ষা করার পরে ইরাও আসেন। বাহ, এত তাড়াতাড়ি চলে এলে। আমি সময়ের অনেক গুরুত্ব নিই। গুরুত্ব দেওয়া অনেক ভালো। এখন চলো নদীর ধারে যাব আমরা। ওখানে কেন যাবেন? কেন যাব না যাব তোকে জানতে হবে না, বুঝলি? তোকে যেতে বলেছি, তুই যা তো এখন। রুষা, এত রেগে কথা বলছিস কেন? একটু ভদ্রভাবে কি কথা বলা যায় না? এদের মতো ফকিরদের সাথে কিভাবে ভালো ব্যবহার করবো তুই বল? তাই বলে এতটা বাজে ব্যবহার? দেখিরা, তোর জন্য এই ছেলেকে মেনে যাচ্ছি, নয়তো তুই জানিস আমি এদের মতো ছেলেদের সাথে কখনোই কথা বলি না। আচ্ছা তুই চুপ থাক, তুমি ওর কথায় কিছু মনে করো না। আমার মতো গরিব মানুষকে কিছু বললেই কি আর না বললেই কি? ঠিকই বলেছিস, তো এটার জন্য আমি তোর সিএনজিতে উঠেছি, নয়তো কখনোই তোর সিএনজিতে ওঠার কোনো ইচ্ছে ছিল না আমার। রুষা, একটু চুপ কর তো এখন। 1 ঘন্টা পরে ওরা নদীর ধারে আসে। আমি কি চলে যাব নাকি গাড়িতে অপেক্ষা করব? গাড়িতে অপেক্ষা কর। আরে, কি গাড়িতে থাকবে? আমরা আস্তে আস্তে তো বিকাল হয়ে যাবে। তো কি হয়েছে, টাকা বাড়িয়ে দিব। টাকা বাড়িতে দিতে হবে না, আমি এখানেই থাকবো। আপনারা বরং ঘুরে আসুন। আচ্ছা আকাশ, তুমিও আমাদের সাথে চলো। কি বলছিস তুই ইরা? সামান্য একটা সিএনজি ড্রাইভারের সাথে আমি ঘুরবো? আমি ঘুরতে পারলে তোর ঘুরতে সমস্যা কি? দেখ, আমি পারবো না। তাছাড়া আমার কোনো ইচ্ছে নেই এদের মতো ফকিরদের সাথে ঘুরে বেড়ানোর। তুই না গেলে সিএনজিতে বসে থাক। তুই একা একা যাবি তাহলে? কেন কেন হবে? আকাশ তো থাকবে আমার সাথে। তবে একটা কথা, ও যেন আমার পাশে না হাঁটে। তোর পাশে হাঁটবে না, আমার পাশে হাঁটলে তো সমস্যা নেই তোর। না, কোনো সমস্যা নেই। চলো আকাশ, আমরা ঘুরতে থাকি। আকাশ ইরার পাশে হাঁটতে থাকে। ওরা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতেছে, আবার হাসতেছে। মুগ্ধ নয়নে ইরার দিকে তাকিয়ে আছেন। দুপুর হয়ে যায়, সেজন্য দুপুরে খাবারও ওরা একই সাথে খায়। তবে ইরা খেয়াল করে আকাশের খাবারের ধরন কিন্তু বড় লোকদের মতন। মানে ইরাও এরকম ভালোভাবে খেতে পারছে না যতটা ভালোভাবে আকাশ খেয়ে যাচ্ছে। এই নিয়ে আর কথা বলেনি। খাবার শেষে ওরা নদীর ধারে একটা নারকেল গাছের ওপরে এসে বসে। এটাই ভালো লাগছে। তুই এরকম নাড়াচাড়া করলে তো আমি পড়ে যাব। কথাটা বলতে না বলতে ইরাও পড়ে যায় আর পায়ে একটু ব্যথা পায়। ও মা গো, কি ব্যথা! সরি, আমি বুঝতে পারিনি তুই যে পড়ে যাবি। আমি তো হাঁটতে পারছি না, আমাকে ধর, আমি তোর শরীরে ভর করে একটু হাঁটি। ঠিক আছে, ধরছি। কিন্তু কয়েক পা যাওয়ার পরে রুষাও পারছে না। ইরা ওর আর হাঁটতে পারছে না। তোকে এখন কি নিয়ে যাব কি করে? আমাকে কোলে নিয়ে হাঁটতে পারবেন? কি, তুই ড্রাইভারে কোলে উঠবি? তুই তো নিজেই পারছিস না, তাহলে ও ছাড়া আর কোনো উপায়ও নেই। আমাকে কোলে নিতে অসুবিধা হবে না? অসুবিধা হবে না, তবে কিছুক্ষণ হাঁটার পরে আপনাকে নামিয়ে দিয়ে একটু জিরে নিতে হবে। এতে কোনো অসুবিধা নেই। শেষমেশ কিনা তুই একটা। থাক, বাদ দে সব কথা। কি হলো, নিন আমাকে। ইরাকে কোলে নেন। এই প্রথম আকাশ কোনো মেয়েকে কোলে নিল, আর ইরা ওর প্রথম কোনো ছেলে কোলে উঠল। হাঁটতে থাকে, 5 মিনিট হাঁটার পরে নামায়।
এই অল্পতে এরকম অবস্থা? একবার নিজের দিকে তাকান, ৬০-৬২ কেজির ভেতর আছে। বরাবর 61 কেজি আমি। তোমার আন্দাজ কিন্তু ভালো। আচ্ছা, যারা জিম করে তারা তো অনায়াসে 80 থেকে 100 কেজি তোলে। তারা মাত্র ৫ সেকেন্ডের জন্য ওজন তুলে। তার মানে তুমি বোঝাতে চেয়েছো ভার ধরে রাখাটা বেশি কষ্টকর? এতক্ষণে বুঝতে পেরেছেন? আমার তো ব্যথা এখনো কমছে না। চিন্তা করবেন না, আমি হসপিটালে নিয়ে যাব আপনাকে। সেটা তো লাগবেই। হাল্লা জানে কতদিন আমাকে বাসায় পড়ে থাকতে হয়। দেখবেন অনেক তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। এই বলে আবার কোলে নেয়। এইভাবে কোলে উঠানো নামানো মিলে প্রায় 10 বার হয়ে যায়। কিন্তু ইরা লক্ষ্য করে এতক্ষণে আকাশ অল্প একটু হাঁপিয়েছে। তবে ইরাও ওকে কেন জানি না আকাশের কোলে ভালোই লাগতে শুরু করে ওর। কেননা আকাশের স্পর্শ ইরা বাজে কোনো ইঙ্গিত একবারও পায়নি। আরও 2 মিনিট, এরপর আর কষ্ট হবে না। আমার তো কোনো কষ্ট হচ্ছে না। আমার কথা বলতেছিস? ও তাই বলো। 2 মিনিট পরে সিএনজি করে ওরা হসপিটালে আসেন। ডক্টর দেখায় 3 দিনের রেস্ট নিতে বলে। তারপর ইরাকে ওর বাড়ির সামনে নিয়ে আসেন। এখন তাহলে আমি আসি। আসি মানে? ভাড়া এখন দিতে হবে না, আগে সুস্থ হয়ে নিন, পরে না হয় ভাড়া দেবেন। আমাকে আমার রুমে দিয়ে আসবে কে? বাড়িতে তো সিকিউরিটি আছে, তাদের বলুন দেখে আসতে। ওই, আমাকে দেখে তোর কি মনে হয় আমি যাত্রার কোলে উঠবো? আরে রাখতে হবে না, নিচ্ছি কোলে। কিন্তু আপনার সিকিউরিটি বা আপনার বাবা মা যদি দেখে ফেলে? তা আমি দেখে নিব। কি আর করার, ইরাকে কোলে নিয়ে রুমে শুয়ে দিতে যাবে। তখনই ভার সামলাতে না পেরে ইরার ওপরে পড়ে যায়। এতে ওদের দুজনের ঠোঁট একত্রিত হয়ে যায়। কেউ আসার আগেই উঠে যায়। বিশ্বাস করুন, আমি ইচ্ছে করে করিনি। আমি জানি তুমি ইচ্ছে করে করনি। আমার মা আসুক তারপর যেও। আপনার বান্ধবী কোথায়? ও মাকে নিয়ে আসতেছে। 1 মিনিট না যেতেই ইরা মা এসে হাজির, সাথে রুষাও। কিভাবে পায়ে ব্যথা পেলি? কিভাবে পেয়েছি সেটা বড় কথা না। তুমি আকাশ আর রুষাকে নাস্তা দাও। আমি তোর সাথে কখনো পারবো না। আম্মু, তাহলে আমাকে আর আকাশকে একসাথে দাও আর রুষাকে আলাদা দাও। ঠিক আছে, আমি নিয়ে আসতেছি। 5 মিনিট পরে নাস্তা নিয়ে আসে। ইরার মাও রুষা একসাথে আসে আর ইরা আকাশে একসাথে। তখন ওনারা কথা বলতে থাকেন। তা তুমি কি করো? আন্টি, ও সিএনজি চালায়। কি বলো? একে দেখে তো তেমনটা মনে হয় না। এটাই তো সমস্যা আন্টি। সত্যি, তুমি না থাকলে আমার মেয়েটার না জানি কি হতো। আম্মু, তোমার কাছে 5,000 টাকা থাকলে ওইগুলো আকাশকে দাও। না আন্টি, আমার টাকা লাগবে না। আরে, তোমার তো বাবা মা আছে, ওনাদের খরচ তোমার খরচ সেগুলো তো ঠিক রাখতে হবে। ইরার মা টাকা দিয়ে দেয়। আকাশ নিতে চায়নি, কিন্তু ইরা ধমকে নিতে হয়। কিছুক্ষণ পরে রুষাও থেকে চলে যায়। রাতে বাসায় ফিরে। আম্মু, খাবার দাও। লেট কেন করবি? তোর 11টার ফ্লাইট, তুই এখন আসলি 8টায়? 9টায় বেরোলেই হবে। তাছাড়া আমাদের তো 30-45 মিনিটে ভিতরে সব হয়ে যাবে। আমি তোর ব্যাগ গুছিয়ে দিয়েছি। তোর বাবা যে ফাইল দিয়েছে সেটা আমি ব্যাগে রেখে দিয়েছি। বাহ, তুমি দেখি সবকিছু আগে থেকে গুছিয়ে রেখেছো। কিন্তু এই বছরের পর আর গুছিয়ে রাখবো না। কি কারণ শুনি? তুই বিয়ে করে বউ নিয়ে আসবি আর বৌমার হাতে সবকিছু তুলে দিয়ে ছুটি নেব। নানার বাড়িতে চলে যাওয়ার প্ল্যান। তুই খাবার খেয়ে বিদায় হ এখন। খাবার খেয়ে বেরিয়ে পড়ে। এয়ারপোর্টে 30 মিনিট কাজ শেষে 10:30টায় বিমানে বসে আছেন। ওই সময় ইরার কল। বাসায় গিয়েছো? অনেক আগে এসেছি। 3-4 দিন তো বের হতে পারবো না আমি, সেই জন্য আমাকে মাঝে মাঝে এসে দেখে যেও। আমি আজকে নানার বাড়িতে যাচ্ছি, আমারও ফিরতে 3-4 দিন লেট হবে। যখন ফিরে আসবে আমাকে জানায়ও। ঠিক আছে। এইদিকে আকাশ লন্ডনে আসে। এখানে আকাশ পড়াশোনা করছে, সেজন্য শহরটাও চেনা। এখানে ওদের একটা অফিস আছে, যে অফিস এখান থেকেই দেখাশোনা করত। সেজন্য অফিসে এসে কাজ করতে থাকে। কাজের ফাঁকে ফাঁকে ইরাও খোঁজ নিতে থাকে। এভাবে 3 দিন কেটে যায়। আমি কাল থেকে ভার্সিটিতে যাব। ঠিক আছে, আমিও কাল রওনা হব। ঠিক আছে, আসলে কিন্তু অবশ্যই দেখা করে যাবে।
ঠিক আছে। ইরা পরের দিন ভার্সিটিতে আসে। ওরা এসে দেখে রুনা রুবি বসে আছে দুটা ছেলের সাথে। কি রে, এদের তো চিনলাম না। ও আমার বয়ফ্রেন্ড রনি। ও আমার বয়ফ্রেন্ড রকি। বা, তোদের নামের সাথে তো দেখছি বয়ফ্রেন্ডের নামেরও অনেক মিল। কিন্তু আপনি কে? আগে তো এখানে কখনো দেখিনি। ও হচ্ছে আমাদের বান্ধবী ইরা চৌধুরী, ইরা গ্রুপের মালিকের মেয়ে। কি বলেন? এত বড় কোম্পানির মালিক আপনার বাবা? তুমিও তো কম বড় লোক না। কিন্তু ওনাদের তুলনায় তো অনেক কম। আচ্ছা, আমি একটা কথা বলি। তুমি আবার কি কথা বলবে? একটা পার্টির আয়োজন করি আমরা, যেখানে সকল কাপল থাকবো আমরা। কিন্তু ইরার তো কোনো বয়ফ্রেন্ড নেই। সমস্যা নেই, উনি একাই আসতে পারে। কে কোথায় আসবে? তুই কখন এলি? মাত্র এলাম। কোথায়, কিসের পার্টি? এবার রুষাকেও বলা হয়। রুষা শোনার পরে আমার কোনো অসুবিধা নেই। তোদের সবার বয়ফ্রেন্ড আছে, শুধুই আমার নেই। তা কাউকে বানিয়ে নিলেই তো হয়। আচ্ছা, তোকে কিন্তু আসতে হবে। তোদের কাফলের মাঝে আমি এসে কি করব? এত কিছু জানি না, যেখান থেকে পারিস ধরে নিয়ে আয়। তখনই ইরা আকাশের কথা মনে পড়ে। চিন্তা করিস না, আমি আমার বয়ফ্রেন্ডকে নিয়েই আসবো। তোর আবার বয়ফ্রেন্ড আসলো কোত্থেকে? ওটা সিক্রেট, বলা যাবে না। ঠিক আছে, আমার তাহলে ইরাদের একটা ভালো বাংলো আছে, ওইখানে পার্টি করি, কি বলিস? ঠিক আছে, তাহলে আমিও ওই দিন আমার বয়ফ্রেন্ডকে নিয়ে আসবো। আমরাও দেখি সে লাকি ম্যান আসলে কে, যে তোর মতো একটা গাড়ি পাবে। আমাকে কোন দিক দিয়ে তোর গাড়ি মনে হয়? এই গাড়ি সেই গাড়ি নয় বান্ধবী। তাহলে কোন গাড়ির কথা বলছিস? তোকে এত কিছু বুঝতে হবে না, তুই শুধু তোর বয়ফ্রেন্ডকে নিয়ে আসলেই হবে। ঠিক আছে, নিয়ে আসবো, চিন্তা করিস না। এদের আড্ডা শেষ হলে ওরা যে যার মতন চলে যায়। তারপর ইরা ওদের বাংলার সব কিছু ব্যবস্থা করার জন্য বলে দেয়। তারপর রাতে আকাশকে কল দেয়, কিন্তু আকাশ তখন প্লেনে থাকার কারণে নাম্বার অফ ছিল। উফ, কাজের সময়ে এক কল দিয়ে আর পাওয়া যায় না। রাতটা পার করে সকাল 11টায় আকাশ নিজে কল দেয়। এতক্ষণ কল করার সময় হলো? ঘুমিয়েছিলাম আমি, মোবাইলও অফ ছিল, খেয়াল করিনি। বিকেলে আমার সাথে দেখা করবে। কোথায় দেখা করতে হবে? ইরা ঠিকানা দেয়। সে ঠিকানায় বিকালে চলে আসে, তাও একটা শপিং মলের সামনে। এখানে কেন এসেছি? তোমাকে মানুষ করতে। আমাকে দেখে কি মানুষ বলে মনে হয় না? কালকে আমরা একটা জায়গায় যাব দুপুরের আগে, সেখানে যাওয়ার জন্য তোমাকে মানুষ করতে হবে। কোথায় যাব আমরা? কালকে জানতে পারবে, সাথে দেখতেও পারবে। এবার শপিং মলে যায়, কয়েকটা শার্ট প্যান্ট কিনে নেয়। একদম হিরো লুকের মতন যেন লাগে, সেজন্য যা লাগে কিনে দেয়। এত কিছু লাগবে না, আমি তো এইসব পারি না। তুমি বরং একটা করে কিনে দাও। একটা হলে চলবে তো? হ্যাঁ, চলবে। কি করার, একটা করে কিনে দেয়। সাথে বলে দেয় যেন ইরা বাড়ির সামনে 4 রাস্তায় মোড়ে যেন অপেক্ষা করে। পরের দিন আকাশও বের হয় তখন। কি নেগো, এইগুলো পরে সিএনজি চালাবি? আজকে ইরা কোথায় যেন আমাকে নিয়ে যাবে। কি বলিস, কোনো অনুষ্ঠানে হয়তো নিয়ে যাবে? আমারও তাই মনে হয়। তাহলে গাড়ি নিয়ে যা। তাহলে তো সব বুঝে যাবে। তাহলে তোর যেভাবে সুবিধা সেইভাবে যা। আচ্ছা, চলি আমি। 4 রাস্তায় মোড়ে দাঁড়ায়। ইরা এসে আকাশকে গাড়িতে তোলে। ওইদিকে ওরা 6 জন তো ওই বাংলোর মধ্যে এসে অপেক্ষা করতে থাকে। কিরে, কতক্ষণ লাগবে ইরার? হয়তো বয়ফ্রেন্ড নেই, আমাদের সাথে তখন মজা করছিল, সেজন্য এখন আসবে না মনে হচ্ছে। আচ্ছা, অপেক্ষা করো আরো কিছুক্ষণ, তারপর না হয় দেখি কি করা যায়। আরে রুষা, বসো তো তুমি, দেখি না কাকে নিয়ে আসে। ঠিক আছে। কিছু সময় পরে ওরা গাড়ি থেকে নামে। গাড়িতে ইরা সব কিছু বুঝিয়ে দিয়েছে। বাসার ভেতরে যখন যখন আসে, পরিচিত হও সবাই, ও আমার বয়ফ্রেন্ড আকাশ। কি বলিস এগুলা? তোর মাথায় ঠিক আছে? ইরা, তুই ওর মতো একটা ভিখারিকে কিভাবে বয়ফ্রেন্ড বানাতে পারিস? এই ছেলে তো তোর বাড়ির কাছে ছেলে, হওয়ার যোগ্য নয় রে, আর তুই কিনা ওকে বয়ফ্রেন্ড বানিয়ে এখানে নিয়ে এসেছিস। এতে তোদের সমস্যা কি? তোরা আমার বয়ফ্রেন্ড দেখতে এসেছিস, আমি তোদের দেখিয়েছি। এবার সে গরিব নাকি বড়লোক সেটা আমার মোটেও দেখার বিষয় না।
রুষা, আমি তো কিছুই বুঝতে পারছি না, কে এই ছেলে? ও একটা সিএনজি ড্রাইভার। কি শেষমেশ আমি কিনা একটা ড্রাইভারের সাথে বসে পার্টি করব? আরে তোমার কথা বাদই দিলাম, আমি কি কখনো করব নাকি? রুনা, আগে জানলে তো আমি এটা কখনো আসতাম না। বিশ্বাস করো, আমি কখনো জানতাম না ইরা একটা ড্রাইভারকে এখানে ওর বয়ফ্রেন্ড বানিয়ে নিয়ে আসবে। আমরা সবাই ধনী পরিবারের ছেলে মেয়ে, সেখানে ওর মতো একটা ভিখারির সাথে একই টেবিলে বসে খাবো, এটা তো আজও মানা যায় না। অনেক হয়েছে। আমি আর আমার বয়ফ্রেন্ডের ব্যাপারে একটা বাজে কথাও শুনতে চাই না। ওর কিছু থাকুক বা না থাকুক, তাতে আমার কোনো কিছুই যায় আসে না। তোরা আমার বয়ফ্রেন্ডকে দেখতে চেয়েছিস, আমি তোদের দেখিয়েছি, তাই বলে তোরা ওকে যা ইচ্ছে তা বলবি, এটা কিন্তু আমি কোনোভাবেই মেনে নেব না। কথাটা কিন্তু তোমরা সবাই ভালো করে মাথায় ঢুকিয়ে নাও। ইরা, তুই এত রেগে যাচ্ছিস কেন? তোরা আমার বয়ফ্রেন্ডকে নিয়ে বাজে মন্তব্য করে যাবি আর আমি চুপচাপ শুনে যাব, এটা তো হতে দিতে পারি না। কথা শুনে আকাশের অনেক ভালো লাগে, কেননা ওর জন্যই ইরা ওর বান্ধবীদের সাথে কথা কাটাকাটি করতেছে। এটা ভেবেই ভালো লাগছে। এভাবে কিছুক্ষণ যাওয়ার পরে আপনাদের চিড়ি এত অসুবিধা হয়, আমি চলে যাচ্ছি। হ্যাঁ, যা তো। তুই থাকলে আমাদের মুড আরো খারাপ হবে। এরকম ন্যাকামি না করে যা তো এখান থেকে। ও কোথাও যাবে না। যদি পার্টি করতেই হয় ওর সাথে থাকবে, নয়তো এখানে কোনো পার্টি হবে না। আমার জন্য নিজেদের পার্টি নষ্ট করবেন না। তুমি চুপ করো তো, তোমাকে যেটা বলেছি ওটা করো। আর হ্যাঁ, তোদের একটা কথা বলি, মানলাম ও করি, তাই বলে তোরা এরকম ব্যবহার করবি ওর সাথে? দেখুন, আমি এত কিছু জানি না, আমরা কেউ ওর সাথে খাবো না একসাথে। রুষা, রুবি, রুনা, তোদেরও কি এই রকম মতামত? কি করব বল, আমাদের বয়ফ্রেন্ড তো মানবে না। দোস্ত, বোঝার চেষ্টা কর, সামান্য ওর জন্য কেন আমরা নিজেদের বয়ফ্রেন্ডের সাথে এরকম ঝামেলা করব বল? আমিও বলি, কি ইরা, তুই ওকে ওর বাসায় দে, তোর বয়ফ্রেন্ড লাগবে না। তুই বরং ওকে কিছুটা টাকা দিয়ে তাহলে ও বাইরে থেকে খেয়ে নিতে পারবে। আকাশ, চলো এখান থেকে। তুই কোথায় যাবি? যেখানে ও থাকতে পারবে না সেখানে আমিও থাকতে চাই না। ইরা, এমনটা করিস না। প্লিজ ইরা, তুই যাস না। আমি তো যাবই। আমি ওকে এখানে রাখলে তোরা ওকে নানাভাবে অপমান করবি, সেটা আমি খুব ভালোভাবে বুঝতে পেরেছি। সেজন্য ওকে এখানে রেখে কোনোভাবে অপমানিত হতে দেখতে আমি পারবো না। ইরা, যাস না, কথা শোন। ইরা ওদের কথা না শুনে আকাশকে নিয়ে বের হয়ে একটা 5 স্টার রেস্টুরেন্টে আসে। ওইদিকে দিলি তো পার্টির মজা নষ্ট করে। আরে আমরা কি করলাম? আসলে ওই ছেলেটার জন্য ইরাকে এরকম ভাবে রিয়াক্ট করবে তা তো আমরা বুঝতে পারিনি। ভাল লাগে না কিছুই। আচ্ছা চল, আমরা ছজনই না হয় আলাদা আলাদা ভাবে মজা করি। ওই আলাদা আলাদা আবার কিসের মজা? দাঁড়া, তোদের বলছি। ওরা নিজেদের মধ্যে বলা শুরু করে। এদের বয়ফ্রেন্ডগুলো তো কথাটা শুনেই অনেক বেশি খুশি হয়। রুষা, তাহলে চলো আমরা ওইদিকে যাই। আমরাও আর বাকি থাকি কেন? তাহলে আমিও যাই। ওদের বয়ফ্রেন্ডগুলো তো কথাটা শুনেই অনেক বেশি খুশি হয়। ওরা ওদের কাজ করতে থাকে, আকাশকে নিয়ে খেতে থাকে। যদিও ইরার রাগ এখনও কমেনি, সেজন্য চুপচাপ বসে বসে খেতে থাকে। তখনই ইরা, চুপ করে আছো কেন? তুমি যেভাবে রেগে আছো সেজন্য আর কথা বলার সাহস হচ্ছে না। তাহলে তো ভালোই হলো, সবসময় এরকম ভয়ে থাকবে? সব সময় কেন থাকবো? থাকতে বলেছি থাকবে, ওদের সাথে আর কথাই বলবো না আমি। কাদের সাথে কথা বলবে না, আর কেনই বা কথা বলবে না? সবটা তোমাকে জানতে হবে না। ওদের রাগ আমাকে কেন দেখাচ্ছ? আমি কি করেছি? আমি কি একবারও তোমার নাম বলেছি? আচ্ছা, আমি চুপ করলাম। চুপ করে আছে আর নিজের মনে মনে ভাবতে থাকে অনেক কিছু। খাওয়া শেষ হলে চলো আমরা সমুদ্রের ধারে যাব। ঠিক আছে, চলো। মানা করলে তো আবার অনেকগুলো কথা শুনিয়ে দেবে আমাকে। বাহ, ভালোই তো বুঝে গেলে সবকিছু। না বুঝে আর কোনো উপায় কি আছে? এরা তো ঘুরতে চলে যায়। ওরা 6 জন নিজেদের কাজ করতে থাকে। করা হয়ে গেলেন, চলো এবার বের হই, সন্ধ্যা হয়ে যাচ্ছে। ঠিক আছে চলো, তবে তোমার বাকি বান্ধবীগুলোকে তো বের হতে হবে। তুমি আগে ওঠো, তারপর ওদের চিন্তা করব। এরা যে যার মতন বের হয়, তারপর একে অন্যকে ডেকে উঠাতে থাকে। উঠানোর পরে ওরা ওখান থেকে বের হয়ে যায়।
এবার ইরার পালাম। আমাদের এবার উঠতে হবে। ঠিক আছে, কিন্তু এইগুলো কি করব? এইগুলো পড়বে, যখন আমি তোমাকে ডাকবো তখন এগুলো পড়ে আসবে। ঠিক আছে, আসবো নি। ওরা আরো কিছুক্ষণ থাকার পরে চলে যায় যে যার বাসায়। আকাশও বাসায় ফিরে আসে। কি দেখো, কি হলো আজকে? আমাদের ওহ বল, আমরা ওহ শুনি। ওনাদের সবটা বলতে থাকে। সবটা শোনার পরে আমার কি মনে হয় জানিস? কি মনে হয়? তুই মেয়ে তোকে পছন্দ করে। ধ্যাৎ, কি যে বলো না তুমি। ওই মেয়ে কেন আমাকে ভালোবাসতে যাবে? তুই কি দেখতে খারাপ নাকি? আমাদের কোনো কিছু কম আছে? কম তো নেই, সেটা আমিও জানি, কিন্তু ও তো আর জানে না। আচ্ছা, তুই মেয়েটিকে একবার জিজ্ঞেস করিস তো। কি জিজ্ঞেস করব? ও কোনো ধনীদের পছন্দ করে না? জিজ্ঞেস তো করেছিলাম। তো কি বলবে সেটা তো আমাদের বল। বলল ধনীরা অনেক স্বার্থবান হয় আর টাকার গরমে নিজেদের মানুষ বলে মনে করে না। এই কত কি বলবো। যাক, তাহলে তো ড্রাইভার হওয়াটা একটা কাজে দিল। সেটা তো ওর সাথে সময় কাটাতেই পারি, কিন্তু ও কখনো গরিবদের ভালোবেসেছে কিনা সেটা তো আমরা জানি না। তোকে এত কিছু জানতে হবে, তুই শুধু হ্যাঁ বল, দেখবি ওই মেয়েকে তোর বউ করে নিয়ে আসবো। না মা, একটা মেয়েকে জোর করে নিয়ে আসার কোনো ইচ্ছে নেই আমার, বুঝতে পেরেছো? যদি ওকে আনতেই হয় ভালোবেসে নিয়ে আসবো এই বাড়িতে। কিন্তু সে তো অনেক দেরি। সমস্যা নেই, ও তো পালিয়ে যাচ্ছে না। আচ্ছা, ওর বয়ফ্রেন্ড নেই তো আবার? আব্বু, বোকার মতো কথা বলো না তো তুমি। যদি ওর বয়ফ্রেন্ড থাকতো তাহলে কি আমাকে নিয়ে যেত? ভুলেই গিয়েছিলাম আমি। ভালো কথা মনে পড়লো, তোকে কালকে একবার অফিসে যেতে হবে। কোন গুরুত্বপূর্ণ কাজ? কি আছে? বিভিন্ন কোম্পানি থেকে তাদের মালিকরা আসবে, তাদের সাথে একটা মিটিং আছে। যারা আমাদের সাথে কাজ করতে চায় এর বিনিময়ে আমরা যেন তাদের সুবিধা দিই, সব রকমভাবেই এই বিষয়ে কথা হবে। তা না হয় বুঝেছি, কিন্তু এতে আমাদের কি লাভ হবে? সেজন্য তো কাল তুই অফিসে যাবি, তারপর ওদের মতামত শোনার পরেই তো জানতে পারবো যার সাথে সব কিছু ঠিক থাকবে তার সাথে আমরা কাজ করব। ঠিক আছে, তাই হবে। পরের দিন এরা বাবা ছেলে একসাথে অফিসে যায়। ওই দিনে রুবেল, রনি, রকি, ইরার বাবা ও আসে আকাশের অফিসে। তবে এরা যে এসেছে তা আকাশ জানে না। এদের সাথে আরও 20 জনের মতন কোম্পানি মালিকরাও এসেছে। আপনারা যখন এসেছেন তখন কি কি সুবিধা নেবেন আর কি কি সুবিধা আমরা পাবো তা একজন একজন করে বলতে পারেন। একে একে অনেকে অনেক কথাই বলে গেছে। যাদের কথা ঠিক থাকলেও তাদের হ্যাঁ বলে তারা চলে যায়। চলে যাওয়ার সময় একটা কাগজ ধরিয়ে দেয়। এদের সাথে রাখবেন, তবে কথা আর কাজের যেন মিল থাকে। 2 দিনের ভিতরে ফাইল রেডি করে আনবেন, আমি সাইন করে দিব। তার সাথে জামানত হিসেবে 5 কোটি টাকা দিতে হবে। ওনারা রাজি হয়ে চলে যায়। এবার বাকি রইল 4 জন। যদিও আকাশ ওই রুমে ছিল না, ও পেছনের রুমে বসে কাগজপত্র সব কিছু রেডি করতে থাকে। ওদের কথা শুনে ওদের 3 জনকে দেখার পরে বাবা, এদের 3 জনকে বের করে দাও। কেন, কি হয়েছে? এত কিছু বলতে পারবো না। তুমি এদের 3 জনের সাথে কোনো রকম ডিল করবে না। ঠিক আছে, আমি বলে দিচ্ছি। স্যার, কোনো সমস্যা? সমস্যা বলতে তোমাদের সাথে আমরা কোনো ডিল করব না। কি বলেন স্যার? আমরা এর চেয়ে আরও বেশি অফার দিব আপনাকে। জি স্যার, এর চেয়ে বেশি অফার দিব। তাও আমাদের আপনার সাথে রাখুন স্যার, প্লিজ। আচ্ছা, আমি কথা বলে দেখি। আবারও কল দেয়। সবটা তো আকাশ শুনতেই পাচ্ছে। সবই শুনেছি আমি। যতই ওরা আপার দেওয়ার জন্য বলুক না কেন, কোনোভাবেই রাজি হবে না। তুমি ওদের বের করে দাও এখন। তোমরা এখন আসতে পারো। ওরা অনেক বোঝানোর চেষ্টা করেও কোনো কাজ হলো না। সেজন্য ওরা বেরিয়ে যায়। ওরা যাওয়ার পরে আকাশ রুমে আসে। তখন রফিক চৌধুরী ছিল শুধু। আর একজন আছে, কিন্তু তুই চলে আসলি যে? এমনিতে এসেছি। আসলে ওরা 3 জন এসেছে বলেই কিন্তু সামনে আকাশ আসেনি। ওরা যাওয়ার পরে রফিক চৌধুরীর সাথে কথা বলতে থাকে। কথা বলে ওনার সাথেও ডিল ঠিক করেন। সত্যি আপনাদের এই উপকার আমি সারা জীবন মনে রাখবো। এটা আমাদের দায়িত্ব। চলি তাহলে আমি। উনিও বের হয়ে ওনার অফিসে কল দিয়ে সবাইকে সুখবর দেন। ইরা অফিসের নিচে ছিল, সেজন্য ইরার কাছে ওর বাবা আসে।
আপু, কাজ কি হয়েছে? হ্যাঁ হয়েছে। দুদিনের দিন এই ফাইলের সাথে 5 কোটি মজা দিতে হবে। তো দিয়ে দাও। তুই তাহলে সেদিন এসে টাকা আর ফাইল দিয়ে যাস। সবাই তো চেক ছাড়া আসবে না মনে হচ্ছে। ওই একটা হলেই হলো। তা আমার বান্ধবীর বয়ফ্রেন্ডগুলো ভিতরে ছিল, ওদের কি কিছু হয়েছে? ওদের তো অফিস থেকে বের করে দিয়েছে। বের করে দিয়েছে মানে? ওদের শর্ট কি ওনাদের ভালো লাগেনি? ওদের কিছু বলার সুযোগ তো দেয়নি। কেন, কিছু কি হয়েছে? কোম্পানির মালিক ওদেরকে বলতে পারলো, তখনই ওনার ছেলে এসে ওদের 3 জনকে বের করে দেওয়ার জন্য বলে কল করে। এটা আবার কেমন কথা? এটা ওদের আর ওনার ছেলের ব্যাপার। আমি যদি কিছু বলতে যাই তখন দেখা যাবে আমারটাই বাদ হয়ে যাবে। যাক, ভালো করেছ। এখন বাসায় চলো। এরা বাসায় যায়। আকাশের বাবা জানতে চাইতে তখন ওনাকে গতকালের কাহিনী বলেন। কি ওদের এত বড় সাহস, ওরা তোকে এভাবে অপমান করলো? ওটা আমি বুঝে নেব, তোমাকে ওই নিয়ে ভাবতে হবে না। ঠিক আছে, বাসায় চল। হ্যাঁ, এরাও বাসায় যায়, কিন্তু পরের দিন এরা 3 জন আর ওরা 3 জন সাথে ইরা মিলে বসে আছে ভার্সিটিতে। তখন ওরা ওদের কোম্পানির কথা বলল। আচ্ছা, এতগুলো লোকের ভিতরে তোমাদেরই কেন বের করে দিল? তা আমি নিজেও জানি না। ইরা, তোদের কাজ তো হয়ে গিয়েছে। হ্যাঁ, কাল টাকা আর ফাইল নিয়ে জমা দিয়ে আসবো। সত্যি ইরা, তোরাই বেঁচে গেছিস। সত্যি আমরা যদি ওদের মতো বড়লোক হতে পারতাম। তখন এরা লক্ষ্য করে ভার্সিটির গেটের সামনে সিএনজি, সেজন্য আকাশকে কল দেয়। তুমি কি আমার ভার্সিটির গেটের ওইখানে? হ্যাঁ, আমি বাইরে আছি। ভিতরে আসো। তোমার বান্ধবীগুলো? আরে আসো তো তুমি। ঠিক আছে। কাকে আসতে বলি? আকাশকে আসার জন্য বললাম, ও ভার্সিটির সামনে দাঁড়িয়ে আছে। ওকে কি দরকার ছিল ডাকার? তাহলে কি ও বাহিরে দাঁড়িয়ে থাকবে নাকি? তো কি হয়েছে? ইরা, ওর সাথে কি আমাদের যায় কখনো? তোরা কি চাস আমি এখান থেকে উঠে যাই? আচ্ছা, তোকে কোথাও যেতে হবে না, তুই থাক এখানেই। এরই মধ্যে আকাশ চলে আসে। ইরা ইশারায় বসতে বলে, সেজন্য বসে পড়ে। এতে ওরা 3 জন তো অনেক ইতস্তত বোধ করে, যা ওদের চেহারার দিকে তাকালে বোঝা যায়। এবার তাহলে খাবার অর্ডার করি, কি বলিস? খারাপ হয় না? ওই তুই যা তো, আমাদের জন্য খাবার নিয়ে আয়। ও একা কেন যাবে? তোমরা তো সাথে যেতে পারো। একা এতগুলো লোকের খাবার আনবে কি করে? এটা কিন্তু ঠিক বলেছো। তোমরা 3 জন যাও ওর সাথে। এবার এরা কিছুটা খুশি হয়, কেননা এবার আর আকাশকে ছোট করতে পারেনি। সেই জন্য ওরা খাবার তো আনতে যায়। খাবার নেওয়ার সময় এর মতো ভিখারির সাথে খাবার আনতে হচ্ছে আমাকে। আমারও খারাপ লাগছে। একটা কাজ করি, সব বিল ওকে দিয়েই দেওয়াই। যখন বিল দিতে পারবে না তখন এমনিতেই অপমানিত হবে সবার হাতে। ঠিক আছে, তাই কর। আচ্ছা, আমি ব্যবস্থা করতেছি। আমার 3 জন আগেই খাবার নিয়ে বেরিয়ে পড়ব, বাকিটা ওকে বলবো বিল দেওয়ার জন্য। ও কি আজও দিবে? আগে দেখি না কি হয়। এরপর ওরা 3 জনে খাবার নিয়ে নেয়। আগে আকাশ যখন খাবার নিতে যাবে তখন বিলটা দিন। ওরা কি বিল দেয়নি? ওরা তো বললো আপনি দিবেন। ওরা তো খাবার নিয়ে বেরিয়ে গেল আরো আগে। দোকানদারের সাথে কথা বলতে থাকে। ততক্ষণে ওরাও চলে আসে খাবার নিয়ে। ওরা নিজেদের মধ্যে খাবার ভাগ করে নেয়। আমার খাবার কোথায়? সেটা তো ওই সেলের কাছে। ওকে একা ফেলে তোমরা কেন এলে? ও কি বাচ্চা নাকি যে একা একা ফিরতে পারবে না? কথাটা বলে ওরা হেসে দেয়। ওদের এই কথার মধ্যে ইরা বুঝতে পেরেছে কিছু একটা লুকিয়ে আছে এখানে। তোরা বস, আমি দেখে আসি। আরে যেতে হবে না, ওই সেলে চলে আসবে। ইরা উঠে যেতে চাইবে, তখনই দেখে আকাশে খাবার নিয়ে খাবার এনে ইরার হাতে দেয়। এত সময় লাগলো কেন? ওরা তো অর্ধেক খাবার খেয়েও নিয়েছে। বিল দিয়েছিলাম তো, সেজন্যই দেরি হয়েছে। বিল না তোমাদের টাকা কথা, তাহলে ওকে কেন বিল দিতে বললো? সামান্য 5,000 টাকা দেওয়ার মতো সামর্থ্য যদি না থাকে তাহলে আমাদের সাথে উঠা বসা করবে কি করে? কথা কিন্তু ঠিক বলেছে। এত টাকা তুমি দিলে কি করে? সে নিয়ে ভাবতে হবে না। আবার দেখো মোবাইল রেখে দিয়েছে কিনা। আকাশ, তোমার মোবাইলটা দেখাও তো। না দেখলে হয় না? দেখাতে বলেছে, দেখাও। দেখাবে কি করে? হয়তো দেখ, মোবাইল বিক্রি করে দিয়েছে খাবারের বিল দেওয়ার জন্য।
মোবাইল কি বের করবে নাকি আমি আমার মোবাইলটা আছাড় দিব? দেখাচ্ছি আমি মোবাইল। পকেট থেকে মোবাইল বের করে ইরা তো তাকিয়ে আছে মোবাইলের দিকে, কেননা মোবাইল দেখার পরে বাসায় অনেকেই বেশি অবাক হয়, কেননা আইফোন ইউজ করে, তাও একদম আপডেট মডেলের। এই ফকিন্নির কাছে এত দামি মোবাইল? হয়তো কোনো লোক সিএনজিতে রেখে গিয়েছে, সেটাও উইশ করতেছে, আর না হয় চুরি করে গাড়ির থেকে। আহারে, ফোন লাগলে আমাদের বলতে, চুরি করার কি দরকার ছিল? বলেই ওরা হাসতে থাকে। ওদের হাসি দেখে ইরার তো শরীর জ্বালার মতন অবস্থা। আকাশ, এটা লক খোলো তো। খুলতেই হবে লাউ? খুলতে বলেছি, খুলো। লক খুলে দেয় এবং ভেতরে থাকা অ্যাপেল আইডি জিজ্ঞাসা করে, সেটাও বলে দেয়। তুমি এত দামি ফোন ইউজ করো অথচ আমি তা জানিই না। গরিব বলে কি শখ থাকতে পারে না? অবশ্যই পারি, কিন্তু আমার থেকে কেন লুকালে? আর তোরা এবার বুঝেছিস এটা ওর নিজের ফোন। তোরা যে ওকে অপমান করার জন্য এই নাটকটা সাজিয়েছিস তা আমি এখন বুঝতে পেরেছি। বিশ্বাস কর ইরা, আমরা এইসব কোনো কিছুই জানতাম না। থাক, অনেক হয়েছে, তোদের আর কোনো কিছু জানতে হবে না। খাবারগুলো তো খেয়ে নেবে। ও হ্যাঁ, ভুলে গেছি। খাবার খেয়ে আকাশের হাতে 5,000 টাকা দেয়, যদিও নিতে চায়নি, কিন্তু ইরা জোর করায় নিতে হয়েছে। ওরা আবারও কিছুক্ষণ আড্ডা দিতে থাকে। বাকিরা তো আকাশকে সহ্যই করতে পারে না, তাও ওদের সাথে বসে গল্প করতে থাকে। আচ্ছা, ও যদি এখানে বসে গল্প করতে থাকে তাহলে ওর পরিবার চালাবে কি করে? ওকে তো সিএনজি চালাতে হবে। আসলেই তো রনি, ও যদি এভাবে বসে থাকে পরিবার তো চলবে না ঠিক মতো ভাবে। আচ্ছা আকাশ, আমি তো আজকে গাড়ি এনেছি, তুমি বলো দেখো কোনো প্যাসেঞ্জার পাও কিনা। ঠিক আছে, যাচ্ছি। ওখান থেকে বের হওয়ার পরে দেখলি তো কিভাবে ব্যাটাকে এখান থেকে সরালাম। মাথায় বুদ্ধি আছে বলতে তো হবেই। তোমরা কি নিয়ে কথা বলছো? ওর সাথে যাওয়ার জন্য বলছে। কিছুক্ষণ পরে ওরা যে যার মতন করে বেরিয়ে যায়। ইরাও অফিসে এসে কালকের ফাইল রেডি করে ফেলে। পুরোটা হয়ে যাওয়ার পরে বাবা, এবার এখানে সাইন করে দাও। সবকিছু ঠিকভাবে দিয়েছিস তো? কোনো ভুল যেন না হয়। কোনো ভুল নেই আব্বু, আমি নিজে চেক করেছি। কিন্তু টাকাগুলো কি চেকের মাধ্যমে দিবে? হ্যাঁ, চেক ওনাদের সামনে সাইন করে দিয়েছে। ঠিক আছে আব্বু। এদের কাজ শেষ। এবার দেখি আকাশ কি করছে। ও সেই জন্য অফিসে এসে ওর বাবাকে সাহায্য করতে থাকে। ওর বাবা ওকে সবটা বুঝিয়ে দেয়। কাল আমি আসবো না, তুই এসে সবটা সামলে নিস। আমি পারবো তো। আরে, সবার ফাইল দেখবি, আমার যা যা বলছি তার সাথে ফাইলে মিল আছে কি না, আর ওদের কথায় সাথে ফাইলে মিল আছে কি না তা চেক করবি। সবটা ঠিক থাকলে ফাইলে সাইন করে একটা কাগজ ওদের দিয়ে দিবি, আর একটা রেখে দিবি সাথে 5 কোটি জামানত। ঠিক আছে আব্বু, তাই হবে। পরের দিন অফিসে আসে। এই দিকে একে একে সব লোকে এসে ফাইলগুলো দিয়ে যায়, কিন্তু জ্যামের কারণে ইরার আসতে লেট হয়। তখন ম্যাম, আপনি এখন যেতে পারবেন না। যেতে কেন পারবো না? আমার তো আজকে আসার কথা ছিল। যারা এসেছে সবাই ফাইল দেখিয়ে আবার নিয়েও গেছে। আপনি অনেক লেট করে ফেলেছেন। প্লিজ এইটুকু সাহায্য তো করুন, আমি ভিতরে না গেলে তো অনেক বড় ক্ষতি হয়ে যাবে। তখনই আকাশ সিসিটিভির মধ্যে ইরাকে দেখতে পায়। ওদের দেখার পরে রিসেপশনে মেয়েকে কল দেয়। জি স্যার, বলুন। ও এখানে কেন এসেছে? স্যার, আজকে যারা ফাইল জমা দিতে এসেছে ওদের মধ্যে উনিও একজন। সময় তো শেষ, ওনাকে চলে যাওয়ার জন্য বলতেছি, কিন্তু উনি তো কোনো কথাই শুনছেন না আমার। আচ্ছা, এখন তো দুপুরের খাবারের সময়। ওনার থেকে ফাইল নিয়ে আমার কাছে নিয়ে আসো, আর ওই মেয়েকে দুপুরের খাবার দাও। তবে ভালো দেখে খাবার দেবে। জি স্যার, তাই হবে। আপনার ফাইলটা দিন, আর এই কার্ড নিয়ে ওইদিকে ক্যান্টিনে যান, ওখানে আপনাকে খাবার দিয়ে দিবে। কিন্তু আমার কাজ। আমাকে যতটুকু বলা হয়েছে আমি আপনাকে ততটুকু জানিয়েছি। এই নিন ফাইল। মেয়েটি ফাইল নিয়ে আকাশের কাছে দেয়। ফাইল চেক করে সাইন করে দেয়। ইরা তো ক্যান্টিনে এসে টেনশনে ঠিক মতন খেতেও পারছে না, তাও খাবার খেয়ে নেয়। খাওয়া শেষ করে রিসেপশনে আসতেই মেয়েটি ফাইল এগিয়ে দেয়। এই নিন আপনার ফাইল। কিন্তু চেক কেন ফিরিয়ে দিল? স্যার বলল আপনাকে কোনো জামানত দিতে হবে না। আমার থেকে কি জামানত নেবে না, নাকি সবার থেকে নিয়েছে?
সবার থেকে নিয়েছে, শুধু আপনি ছাড়া। হয়তো স্যার আপনাকে পার্সোনালভাবে চেনে, সেজন্য আর জামানত নেয়নি। উনি কিভাবে আমাকে চিনবে? আমি তো এই প্রথমবার আপনাদের অফিসে এসেছি। দেখুন, এইসব তো আমি জানি না। আপনার কাজ হয়ে গেছে, আপনি বরং এবার আসতে পারেন। ইরা বের হয়ে ব্যাপারটা ওর বাবাকে জানায়। আকাশ তো অনেক আগেই ওর বাবাকে জানিয়ে দেয়। জামানত না রাখায় ওর বাবাও তেমন কিছু বলেনি, কারণ যেখানে ছেলে খুশি সেখানে 5 কোটি কোনো বিষয় না ওনার কাছে। ইরা অনেক খুশি, সেই জন্য অফিসে এসে ওর বাবাকে চেক দিয়ে দেয়। বিকালে আকাশকে কল দেয়। কোথায় তুমি? এই তো বাসায়। আমার বাসায় চলে এসো। কোনো কিছু হয়েছে কি? আরে কিচ্ছু হয়নি, তোমাকে আসতে বলেছি, আসো তুমি। ঠিক আছে, আসতেছি। বিকালে ইরার বাসায়, তবে ওর বাবা ছিল না, সেই জন্য কিছুটা ভয়ে দূর হলো। কেননা উনি হয়তো আকাশকে দেখলে চিনে যেতে পারেন। যদিও এখানে পোশাক দেখলে নাও চেনার কথা, কিন্তু বলা তো যায় না। যদি চিনে যায় তাহলে তো পুরোই সর্বনাশ হয়ে যাবে। আচ্ছা, তোমার বাবা কখন আসবে? বাবাকে দিয়ে তোমার কি কাজ? উনি এসে দেখলে পরে যদি মাইন্ড করে? কোনো কিছুই হবে না, বুঝতে পেরেছো? তুমি বসো, দুজনে একসাথে খেয়ে বের হব। কিন্তু আমি তো সিএনজি নিয়ে এসেছি, ওটা কি করব? ওটাতে করেই ঘুরবো, ঘোরা শেষে আমাকে নামিয়ে দেবে এখানে। আচ্ছা, তাই হবে। খাবার খেয়ে ওরা বের হয়ে চলে আসে একটা রোডে, যেখানে দুই পাশে লেক আর মাঝখানে হাঁটা আর বসে গল্প করার জায়গা। ওখানেই গল্প করতে থাকে। তখন হঠাৎ একটা কথা জিজ্ঞেস করার ছিল। কি কথা? তুমি বড় লোকদের কেন পছন্দ করো না? ওরা বেশি অহংকারী হয়, কথায় কথায় টাকার অহংকার দেখায়। শুধু কি এই কারণ? আরও কারণ আছে, ওইগুলো জেনে কোনো কাজ নেই। তোমরা নিজেরাও বড় লোক, অনেক কোটি কোটি টাকার মালিক হওয়া সত্ত্বেও তুমি অহংকার করো না। অহংকারী লোক আমার মোটেও পছন্দ না। বুঝতে পেরেছি, এটাই ভালো। তোমাকে একটা বলার ছিল। কি কথা? আমাকে তুমি বিয়ে করবে? এটা কি করে হয়? কেন সম্ভব না? আমি কোথায় আর তুমি কোথায়? তাতে কি হয়েছে? আমি তোমার টিনের ঘরেও নিজেকে মানিয়ে নিতে পারবো। প্রথম প্রথম সবাই এক কথাই বলে, কিন্তু যখন কয়েকটা সপ্তাহ বা মাস যায় তখন তাদের রূপ পুরোপুরি চেঞ্জ হয়ে যায়। কি, তুই আমাকে অন্য মেয়েদের সাথে তুলনা করলি? আরে আমি তো শুধু কথার কথা বলেছি। তোকে আমি বলতে কি বলেছি? তাহলে তুই কেন বললি কথাটা? আচ্ছা, আর বলবো না। তোর বাবা মার সাথে আমার পরিচয় করাবে কবে? ওনাদের সাথে পরিচিত হয়ে কি করবে? আমার ইচ্ছে হয়েছে, সেই জন্য হব। তাতে তোর কোনো সমস্যা? সমস্যা তো আমারই, নিজেকে এখন লুকোবো কি করে? ওই কি ভাবছিস এত? তেমন কিছু না। আজকে তো সম্ভব না, তবে 1 সপ্তাহের ভিতর তাদের সাথে আমার পরিচয় করাবে, কথাটা যেন মাথায় থাকে। যদি পরিচয় নাই করাই? তাহলে আমরা বিয়ে করে একসাথে তোমার পরিবারে বাবা মার সাথে কথা বলতে যাব। এই না না, আমি নিয়ে যাব। তা মনে থাকলেই হয়। এখন চলো উঠি আমরা। ঠিক আছে, চলো। ওখান থেকে উঠে চলে আসে বাসায়। এসে আকাশ ওর বাবা মাকে জানায় ব্যাপারটা। এরা তো খুশির খবর, কিন্তু কিন্তু কি সেটা তো বলবে। এরা তো জানে আকাশ গরিব, ও যদি আমাদের বাড়ি থেকে ভুল বুঝে চলে যায়। সেজন্য তো আমাদের ব্যাপারটা জানিয়েছি। তাহলে আমরা ছোটখাটো 1 কোটি টাকার মধ্যে একটা বাড়ি কিনে সেখানে না হয় নিয়ে গেলাম। 1 কোটি কেন? ওই জানে আমার দৈনিক আয় হয় 1000 টাকা। কি বলছিস? তাহলে তো টিনের ঘর ভাড়া করতে হবে। সে আর বলছি কি তোমাদের? আচ্ছা, চিন্তা করিস না, আমি তো ম্যানেজ করতে পারবো না, তুই বরং চেষ্টা করে দেখ, কিছু তো একটা হয়ে যাবে। ঠিক আছে, তাই করব। পরের দিন থেকে ঘর দেখা শুরু, কিন্তু পাচ্ছে না। অনেক সময় নিয়ে দেখার পরে একটা ঘর তো পেয়েছে, মোটামুটি 2 রুমের একটা বাসা। ওখানে 3 মাসের জন্য ফ্ল্যাট নেয়। তারপর কিছু বিছানা, ফ্রিজ কিনে নেয়, সাথে রান্না করার জিনিসপত্র, যেন দেখে বোঝা যায় এখানে কেউ থাকে। সব কিছু ঠিক করতে করতে 5 দিন কেটে যায়। তখন 5 দিন কিন্তু শেষ, আর মাত্র 2 দিন আছে। আমি তোমার কথা তো বাবা মাকে বলেছি। তা ওনারা কি বলেছে? বাবা মা তো রাজি আছে, তোমাকে দেখতেও চেয়েছে। সত্যি বলছো? তাহলে এখনই চলো। এখন তো বাসা ফাঁকা। ওনারা কি কেউ কোথাও গিয়েছে? মা বাইরে গেছে আর বাবাও কাজে।
আমি বরং একটা সময় ঠিক করে তারপর তোমাকে জানাবো। তবে 2 দিনের বেশি সময় যেন না লাগে, কথাটা কিন্তু মনে রেখো তুমি। আরে এতগুলো দিন লাগবে না। তাহলে তুমি এসে আমাকে নিয়ে যেও। ঠিক আছে। পরের দিন আকাশ ওর বাবা মাকে নিয়ে ওই ফ্ল্যাটে আসে, এসে সব কিছু দেখিয়ে দেন। আমি ওকে কাল নিয়ে আসব। আমরা দুজনে সকাল থেকেই বাসায় থাকব, আর খাবারগুলো এখান থেকে রান্না করে নিয়ে যাব। ঠিক আছে। রাতে ইরাকে জানিয়ে দেয়, ইরাও অনেক খুশি হয়। পরের দিন সকালে 11টায় ভেতরে আকাশের বাবা মা চলে যায় ওই বাড়িতে খাবার নিয়ে। আকাশ ওর সিএনজি নিয়ে ইরাদের বাড়ির পাশে একটা রাস্তায় অপেক্ষা করতে থাকে। ইরাও শাড়ি পরে বের হয়ে সিএনজিতে এসে বসে। ঠিক লাগছে না আমাকে? অনেক বেশি সুন্দর লাগছে তোমাকে। এখন চলো, দেরি হয়ে যাচ্ছে। আমার থেকে দেখি তোমার তারা বেশি। প্রথমবার ওনাদের সাথে দেখা করতে যাচ্ছি, একটু এক্সাইটমেন্ট তো থাকবেই। আচ্ছা চলো এখন। চলে আসে ইরার বাবা মার কাছে, ওনাদের সালাম দিয়ে কথাবার্তা বলতে থাকে। সবটা ওনাদের ভালো লাগে অনেক বেশি করে, সেজন্য তোমাকে আমাদের পছন্দ হয়েছে। আমাদের তোমার পছন্দ হয়েছে কি? আপনাদের পছন্দ হয়েছে বলেই তো আমি এসেছি। আচ্ছা, তোমার বাবা আমাদের মতো গরিব ঘরে তোমাকে বিয়ে দিবে তো? প্রথমে তো একটু না করবে, বুঝতেই তো পারছেন। কিন্তু দেখা যাবে আমরা সবকিছু ঠিক করে নিলাম, কিন্তু তোমার বাবা মা বাধা হয়ে দাঁড়ালো, তখন তো আর তোমাদের মিল হবে না। ওই নিয়ে চিন্তা করবেন না আপনি, আমি সবটা সামলে নিব। তাছাড়া আমি দরকার হলে বাবা মার বিরুদ্ধে এসে আকাশকে বিয়ে করে নিব। সত্যি ইরা, তুমি যে আমার ছেলেকে সত্যি মন থেকে চাও তা তোমার কথায় বোঝা যাচ্ছে। এখন নাস্তা করে নাও, দুপুরে আমরা সবাই একসাথে খাবো। ঠিক আছে আন্টি। নাস্তা খাওয়া শেষ হলে আকাশের মা রুম থেকে কিছু গিফট এনে ইরার হাতে দেয়। আন্টি, এখানে কি আছে? তোমার জন্য কিছু উপহার আছে। এগুলোর কি দরকার ছিল? তুমি এই প্রথম আমাদের বাসায় এলে, তোমাকে খালি হাতে বিদায় করব নাকি? এখানে না হয় দেখি। তুমি তোমার বাসায় ফিরে দেখিও, সামর্থ্য অনুযায়ী তোমাকে গিফটগুলো দিলাম। আমি ওইসব মোটেও ভাবিনি আন্টি। আচ্ছা চলো এখন খাবার খাই। খাবার টেবিলে ইরা আরও বেশি অবাক হয়, কেননা 5 স্টার রেস্টুরেন্টের মতন খাবার, যা দেখে আকাশ নিজেও অবাক হয়। কেননা যা যা তৈরি করে আনতে বলা হয়েছিল সেগুলো তো কমই ছিল, উল্টো আরও দামি দামি খাবার তৈরি করে এনেছে। আন্টি, দামি দামি খাবার কি জন্য? আরে হো, তুমি কি কি খেতে পছন্দ করো না করো তা তো জানি না, সেজন্যই আমরা খাবার নিয়ে আসলাম। শুধু শুধু এতগুলো টাকা আপনারা নষ্ট করলেন। আমি আপনাদের মতো সাধারণ খাবার খেতে পছন্দ করি। মা যখন এনেই নিয়েছে তখন চলো আমরা খেয়ে নিই। ওনারা খাওয়া শেষ করে ইরা আরও অনেকক্ষণ ধরে কথা বলতে থাকে। কথা শেষ হওয়ার পরে ইরাকে তাহলে ওর বাসায় পৌঁছে দিয়ে আয়। ঠিক আছে আম্মু। ইরাকে সিএনজিতে করে বাসায় দিয়ে আসে, কিন্তু গিফটগুলো ভুলে সিএনজি থেকেই যায়। সেজন্য সেগুলো দেওয়ার জন্য আবার ইরা বাসায় আসে। ইরা নেমে গিফটগুলো হাতে নেয়, তখনই ইরার মা সবটা দেখে নেয়। কেননা আকাশকে জড়িয়ে ধরে কপালে একটা চুমুও দিয়েছে, যা ইরার মায়ের কাছে অনেক সন্দেহজনক বলে মনে হলো। গিফট নিয়ে ইরা রুমে এসে দেখতে থাকে, তখন ইরার মা রুমে আসে। ইরা, ছেলেটা কে ছিল? কোন ছেলে? যে একটু আগে এসেছিল। ও তো আমার বয়ফ্রেন্ড ছিল। কি? তোর কি মাথা ঠিক আছে বল? কেন, কি হয়েছে তা তো বলবে। একটা সিএনজি ড্রাইভার তোর বয়ফ্রেন্ড, আর এগুলো কি দিয়েছে? ওর পরিবার থেকে দিয়েছে। আজকে ওর বাবা মার সাথে দেখা করেছি, ওনারা আমাকে পছন্দ করেছে। তা তো কবেই, আমাদের টাকা দেখে তো ওনারা রাজি হয়ে গেছে। দেখো আম্মু, ওনারা আমাদের টাকা দেখে রাজি হয়েছে নাকি এমনি এমনি রাজি হয়েছে সেটা একমাত্র আমি জানি। তোর বাবা যে কখনো তোকে এরকম একটা ড্রাইভারের সাথে বিয়ে দেবে না, সেটা কি তুই জানিস? আমি এত কিছু জানি না, আমি বিয়ে করলে ওই ছেলেকেই করব। আগে দেখ এখানে কি কি আছে। ইরা একটা একটা করে দেখতে থাকে। কিছু প্যাকেটে শাড়ি ছিল, আর কিছু প্যাকেটে গয়নার বক্স। দেখ, হয়তো কোনো সস্তা রেখে দিয়েছে। বক্সগুলা দেখে ইরা আর ওর মা অবাক হয়, কেননা একটা ডায়মন্ডের নেকলেসও ছিল ওখানে, সাথে কানের দুলো সহ। এই
আসলে কি হীরা নাকি নকল? নকলই হবে, আসল হিরে ওনারা কি করে কিনবে? সেটা অবশ্য ঠিক বলছিস তুই, কিন্তু তুই আমাকে এটা বল, একটা সামান্য সিএনজি ড্রাইভার কেন তোকে পছন্দ করতে হবে? দেখো আম্মু, তোমাকে একটা কথা বলি, আমি আমি বিয়ে যদি করি ওই ছেলেকেই করব। কেন তুই বুঝতে পারতেছিস না যে তোর বাবা কখনোই ওই ছেলেকে মেনে নেবে না? বাবার কথা বাদ দাও, তুমি মেনে নেবে কিনা সেটা আমাকে বলো। আমি যদিও মেনে নেই, কিন্তু তোর বাবা তো কখনো মেনে নেবে না। তুমি মেনে নিলেই হবে। কথাটা শেষ হওয়ার পরে হঠাৎ করে লাইট অফ করে দেওয়া হয়। নেকলেস থেকে এক প্রকার আলো বের হতে থাকে। এটা দেখে ইরা আর ওর মা দুজনই অবাক হয়। এটা কিসের আলো? এই নেকলেস থেকে বের হচ্ছে আলো। নকল নেকলেস থেকে আলো বের হয় কোনো? এটা তো আমিও বুঝতে পারছি না। একটা কাজ করি তো, কি কাজ বলো? আমি তোর আঙ্কেলকে একটা কল দেই, এই নেকলেসের ব্যাপারে কিছু জিজ্ঞাসা করি। উনি তো ডায়মন্ডের ব্যবসায় করে, জিজ্ঞেস করে দেখো। কল দিয়ে কথা বলতে থাকে। কথা বলে সবটা জানার পরে ইরার মা সব কথা ইরাকে বলে। সবটা শুনে ইরা নিজেও এবার অবাক হয়। এইসব কি বলছো? 5 কোটি টাকার দামের নেকলেস আমাকে দিয়েছে ওনারা উপহার হিসেবে, কিন্তু ওরা যে বাসায় থাকে সেই বাসা তো 5 লক্ষ টাকাও হবে না। এই নেকলেস নাকি বাজারে এখনো আসে নাই, মানে দেখে বাহির থেকে আনা হয়েছে। ধ্যাত, এরকমটা হবে না। আচ্ছা, আর একটা উপায় উনি বলছেন। কি উপায়? এই নেকলেস পানির নিচে রাখতে, যদি তা থেকে আলো বের হয় তাহলে ওটা ওই আসল নেকলেস। ওরা পানি এনে চেক করে, কিন্তু তাও আলো বের হচ্ছে। এতে অবাক হয়ে যায়। তাহলে কি ওরা আমার থেকে কিছু লুকাচ্ছে? হতে পারে। আচ্ছা, তোকে কি আজকে সাধারণ কোনো খাবার খাইয়েছে নাকি অন্য কিছু? অনেক দামি দামি খাবার, তাও রেস্টুরেন্টে হিসেব করলে 10,000 টাকা দাম তো হবেই। আমার মনে হয় আকাশ আর ওর পরিবার তোর থেকে কিছু লুকাচ্ছে। ঠিক আছে আম্মু, আমি ওর পরিবারের সাথে কথা বলতে দেখবো তাহলে। কথা বলার চাইতে তুই আগে সত্যিটা নিজেই বের কর। ঠিক আছে, তাই করব। এরা তো নিজেদের মতন করে সবটা বলতে থাকে। এইদিকে আকাশ নিজের নিজের মতন সবটা গুছিয়ে নিতে থাকে। পরের দিন সকালবেলা এরা তোকে এবার অফিসে যেতে হবে। আমি তো ভার্সিটি শেষ করে অফিসে আসি। আমাদের অফিসে না, যাদের সাথে একটা চুক্তি করেছি ওই কোম্পানিতে যেতে হবে। কোনো দরকার ছিল কি? চুক্তি অনুযায়ী আমাদের কোম্পানির 10% শেয়ার ওনাদের দেওয়ার কথা, তার বিনিময়ে ওনারা আমাদের প্রোডাক্ট দেবে। ঠিক আছে, আমি কথা বলে আসবো তাহলে। বিকালে ইরা অফিসে আসে। সিসিটিভিতে ইরাকে আসতে দেখে। আব্বু, ইরা তো এখানে এসেছে। ওদের যে 10% শেয়ার দেওয়ার কথা ছিল সেটা দেওয়ার জন্য এসেছে। তাহলে সবটা দিয়ে মিটমাট করে নিই। আমি সামনে এলেই তো ধরা খেয়ে যাব। তাহলে আমি যাচ্ছি। তুমি যাবে মানে? তোমাকে ও চেনে? তাহলে আমার পিএকে বলি সবটা সেটিং করার জন্য। সেটাই করো। আকাশের বাবা একটা মেয়েকে পাঠায় ইরার কাছে। ইরা যা বলতেছে সবটা ওনারা মোবাইলে শুনছে। আবার মেয়েটি কি বলল সেগুলো এরা আবার জানাচ্ছে। ম্যাম, তাহলে ফাইলটা দিন, আমি স্যারের সাইন করিয়ে আনছি। ওনাদের সাথে দেখা হলে ভালো হতো, তাহলে কিছু কথা জানতে পারতাম। আমাকে বলুন, আমি ওনাদের জানিয়ে দেব। না থাক, আপনি বরং ফাইল নিয়ে যান। মেয়েটি ফাইল নিয়ে আসে, সেটাই সাইন করে পাঠিয়ে দেয়। ইরাও চলে আসে। ওই দিনটা বেঁচে গেল। পরের দিন আকাশকে নিয়ে ইরা ভার্সিটিতে আসে। তখন ইরার বান্ধবী আর ওদের বয়ফ্রেন্ড সবাই ছিল। আজকে ওকে নিয়ে আসতে হলো? ও আমার বয়ফ্রেন্ড না, হবু স্বামী হয় আমার। কি? তুই কি সত্যি ওকে বিয়ে করবি? মিথ্যে মিথ্যে কেউ বিয়ে করে নাকি আবার? তাই বলে একটা সিএনজি ড্রাইভারকে তোর বিয়ে করতে হবে? হবে, কারণ আমি ওকে ভালোবাসি। বিয়ে করলে ওকেই করব। যদি আমাদের বিয়েতে আসতে তোর যদি কোনো অসুবিধা হয় বা তোদের স্ট্যাটাসের সাথে না যায়, তোরা আসিস না, এতে আমার কোনো অসুবিধা নেই, বুঝতে পেরেছিস? এত বড় কথা বলতে পারলি? কিছু তো করার নেই। তাছাড়া আমি ওকে ভালোবাসি আর আমি ওকে বিয়ে করব। এতে তোদের এত সমস্যা কোথায় সেটাই তো আমাকে বলবি। তুই কেন বুঝতে চাচ্ছিস না? ওকে বিয়ে করা মানে তোর জীবনটা বরবাদ করে দেওয়ার মতো সমান।
তোরা যদি ওকে সহ্য করতে না পারছিস তাহলে কথা বলিস তার সাথে, কিন্তু ওকে অপমান যদি করিস তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না, কথাটা মনে রাখিস তোরা। দেখ, থাকবো না এখানে আমরা। ঠিক আছে, চলে যেতে পারেন আপনারা। রুবি, তুমি উঠবে? না দিলে হয় না? হ্যাঁ, তো অপমান সহ্য করা কি যায়? এইটুকু অপমানে এতটা খারাপ লেগেছে তোমাদের, তাহলে বুঝে দেখো আমার কতটা খারাপ লাগে যখন তোমরা সবাই মিলে আকাশকে এই চোখে অপমান করো। তাই বলে ওর সাথে আমাদের মিলাবি? তোরা আজ আছিস আবার কাল নেই, কিন্তু ও আমার সাথে সারা জীবন থাকবে মৃত্যুর আগ পর্যন্ত। সেই জন্য ওর অপমান আমি সহ্য করব না, কথাটা কিন্তু তোরা মনে রাখছিস, বলে দিলাম। আচ্ছা, আমরা আর ওকে অপমান করব না। তুই এবার একটু শান্ত হ তাহলে। আমি তোমাদের সবাইকে বলতেছি, যদি কেউ আকাশকে আর কোনোভাবে অপমান করেছো তাহলে আমি কিন্তু তোমাদের ছেড়ে দেব না। দেখুন মিস ইরা, আমরা 3 জন মিলে কিন্তু চাইলে বিজনেসে আপনার অনেক ক্ষতি করতে পারবো, কেননা একার পক্ষে তো সম্ভব না। 3 জন যা কিছু আছে তা নিয়ে আপনার মোকাবেলা করতে পারবো, সেটা কি ভালো হবে? তাহলে বোঝা গেল আমাকে সরাসরি চ্যালেঞ্জ করছেন। ধরে নিন তেমনই কিছু। 3 দিন পরে দেখবেন আমরা 3 জন আপনাদের ঠিক কতটা করি। সে সুযোগ তো আমি তোমাদের দেব না। তুই আবার কি করবি রে? তোমরা তো 3 দিন সময় দিলে, আমি তোমাকে 3 ঘন্টার ভিতরে ভিখারি বানিয়ে ছাড়বো, কথাটা মনে রেখো। ইরা, চলো এখান থেকে। ইরাকে নিয়ে বের হয়ে যান। ওরা তো হেসেই কুল পায় না ওর কথাটা শোনার পর থেকে। দেখেছিস ছেলেটার কত সাহস দেখিয়ে গেল? দেখলাম তো, ওর এই সাহস তো বের করেই ছাড়বো। কিভাবে কি করবি? ও তো আমাদের 3 ঘন্টা সময় দিল, দেখি ও 3 ঘন্টায় কি কি করতে পারে। 3 ঘন্টা শেষ, তারপর আরা ওই ইরাকে পথে নামিয়ে আনবো। সেটা কোনোভাবেই সম্ভব না। কেন সম্ভব না? একই গ্রুপের সাথে ওরা যে চুক্তি করেছে সেটা কি ভুলে গেছো? কিসের চুক্তি? ওদিকে কোনো কাজে ওরা সাহায্য করবে, এই কথা তোমরা 3 জন মিলেও যদি ইরার বিজনেসের ক্ষতি করার চেষ্টা করো তাহলে তোমাদের প্রথমত একই গ্রুপের পজিশন নিতে হবে। ওনাদের পজিশন ছাড়া কখনোই তোমরা ইরার বিজনেস ক্ষতি করতে পারবে না। ওই অফিসে তো আমরাও গিয়েছিলাম, ওখানে তো তোমাদেরকে আমাদের তো বের করে দেওয়া হয়েছিল। তাহলে তো আর এখান থেকে কোনো সাহায্য আমরা পাবো না। তাহলে কিভাবে কি করতে হবে? আচ্ছা শোনো, ওদের নিয়ে না ভাবলেও চলবে। তাছাড়া ইরা বিয়ে করে ছেলের বাড়িতে চলে যাবে, এরপর কি হয়েছে বা না হয়েছে তা আমরা দেখতেও যাব না। কিন্তু ওই সামান্য সিয়ান যে চালায় ছেলেটা, যে আমাদের অপমান করলো, ওর একটা ব্যবস্থা তো করবই। জানে তো মারবো না, কিন্তু হাত পা ভেঙে হসপিটালে যেন 3-4 মাস পড়ে থাকে সেই ব্যবস্থা করব। ব্যাপারটা কিন্তু মন্দ হয় না। ঠিক আছে, আমি দেখি ছেলেটা নিজে থেকে শুনতে চায় কিনা। কিছুক্ষণ পরে আকাশ ওর বাবাকে কল দিয়ে সবটা জানায়। তুই কোনো চিন্তা করিস না, আমি এখানে সব ব্যবস্থা করছি। হ্যাঁ আব্বু, তাড়াতাড়ি করো। 3 ঘন্টা পরে ওদের 3 জনে বাবার কাছে কলে আসে, আর ওনাদের যত পার্টনার ছিল সবাই একে একে করে তাদের সাথে পার্টনারশিপ নষ্ট করে দেয়। যে খবরটা ওদের 3 জনের বাবা জানতে পারে, এতে ওরা 3 জন তো অনেক বেশি অবাক হয়। কোনোভাবেই নিজেদের কোম্পানি ওরা বাঁচাতে পারলো না, কেননা সবই নিজের শেয়ার নিয়ে নেওয়ার জন্য ওদের কোম্পানি এখন পথে বসে যায়। হায় আল্লাহ, এটা কি করে সম্ভব হলো? আমিও বুঝতেই পারছি না। সব কিছু ওই আকাশের বাচ্চার জন্য হয়েছে। ওকে তো এখন মোটেও ছাড়া যাবে না। আগে ওকে খুঁজে বের করতে হবে। এরই মধ্যে ইরা 3 বান্ধবী ওদের বয়ফ্রেন্ডকে কল দিয়ে একে একে জিজ্ঞাসা করতে থাকে। কথা বলা শেষ হলে ওরা তো বলল আমরা যা খুশি তা করার জন্য। তাহলে শুধু আকাশ কেন, ইরাকেও ছাড়বো না। ওই দিকে খবরটাও ইরাও শুনছে। কিভাবে এটা সম্ভব হলো তা আপনারা জানেন, সেজন্য নতুন করে জানালাম না। রুষা তো ইরাকে কল দিয়ে অনেক কথা শুনিয়ে দেয়। সেগুলো শুনে তোরা আমার বান্ধবী হয়ে এরকমভাবে কথা বলতে পারলি? আকাশ যে আমাদের এত বড় ক্ষতি করেছে তার বেলায় কি হবে? তোরা তোদের পাপের ফল পেয়েছিস। তাছাড়া আকাশ তো সামান্য একজন সিএনজি ড্রাইভার, ও কি করে পারবে এরকমটা করতে? আমি এত কিছু জানি না। ও আমাদের ক্ষতি করেছে, আমরাও 6 জন মিলে ওর ক্ষতি করব। তুই শত চেষ্টা করে ওকে বাঁচাতে পারবি না। ঠিক আছে, আমিও দেখব
তোরা ওর ক্ষতি কিভাবে করিস? রুষার সাথে কথা শেষ করে কল দেয় আকাশকে। ওকে কল দিয়ে পুরো ব্যাপারটা বলতে থাকে। সবটা শুনে এই সামান্য একটা বিষয় নিয়ে তুমি এত চিন্তিত? তোমার কাছে ব্যাপারটা সামান্য মনে হচ্ছে? অবশ্যই সামান্য মনে হচ্ছে। তুমি কোনো চিন্তা করো না, ওরা আমার কোনো ক্ষতি করতে পারবে না। আমার যে অনেক চিন্তা হয়। কোনো চিন্তা করতে হবে না। আচ্ছা শোনো, মা তোমার ব্যাপারে সবটা জেনে গেছে। মা বাবাকে বলে দিয়েছে। কি বলো? তোমার বাবা কিছু বলেনি? বাবা তো বললো তোমার পরিবার নিয়ে আসার জন্য। সমস্যা কি আসলাম তাহলে? তা কবে আসতে হবে বলো? একে তো বাবা না জানি তোমাদের কতটা অপমান করে বসে, তার উপর ওরা 6 জন তোমার ক্ষতি করার জন্য চেষ্টা করে যাচ্ছে। একের ভেতরে এখন 2টা ঝামেলা। তুমি এটা বলো কবে আসতে হবে? কাল তাহলে আসো তোমার পরিবার নিয়ে। ঠিক আছে, চলে আসবো। পরের দিন আকাশ ওর পরিবার নিয়ে চলে আসে ইরাদের বাসায়, তবে সিএনজি করে। বাসার ভেতরে আসে রফিক চৌধুরী, তো আকাশের বাবাকে দেখে সালাম দেয়। আসসালামু আলাইকুম স্যার। আমার কি সৌভাগ্য, আমার মতো গরিবের বাসায় আপনি এসেছেন। বাবা তুমি এসব কি বলছো? তুই কি জানিস না ওনারা কে? এনারা আকাশের বাবা মা, আর কি জানবো? এরা, তুমি বরং তোমাদের রুমে যাও। আকাশ, তুই ওর রুমে যা, ওর সাথে তোর নিজেদের মধ্যে কথা বল। আমরা তো তখন বিয়ে নিয়ে আলোচনা করি। বাবা প্লিজ, ওনাদের কোনো অপমান করো না। অপমান কেন করব? তুই বরং রুমে যা। ইরা অনেক নার্ভাস হয়ে ওর রুমে আসে। এসে আকাশের সাথে কথা বলতে থাকে। আকাশের বাবা মা, ইরার বাবা মা বসে কথা বলতে থাকে। স্যার, আপনার ছেলের সাথে আমার মেয়ের বিয়ে, এটা তো আমার জন্য অনেক সৌভাগ্য। তুমি কি ওনাকে চেনো? আরে ওনারা একে গ্রুপের মালিক, মিস্টার শাহজাহান চৌধুরী। এজন্য তো 5 কোটি টাকার দামের ডায়মন্ডের নেকলেস ইরাকে দিল। এই টাকা ওনাদের কাছে খুবই সামান্য। আচ্ছা ইরা, কিন্তু জানে না আমরা কেউ। কেন না, এরা জানে আমার ছেলে একজন সিএনজি ড্রাইভার, আর আমরা দুজন মোটামুটি চাকরি সংসার চালাই। কিন্তু স্যার, এইসব করার কারণ কি? এরা তো বড় লোকেরা পছন্দ করে না। তাছাড়া আমার ছেলে চেয়েছে এমন কাউকে বিয়ে করতে যে শুধু ওকে আর ওর বর্তমান পরিস্থিতি দেখে ওকে ভালোবাসবে, তেমনটাই আমার ছেলে পেয়েছে। কিন্তু এরা তো গরিবদের পছন্দ করে, সেজন্য বুঝতে পারছেন। কিন্তু সত্যিটা জানার পরেই এরা কি আজও রাজি হবে? সে চিন্তা ওরা দুজন মিলে করে নিলে হয়। রুমের মধ্যে ওরা দুজনে কথা বলতে থাকে। অনেক কথা শেষ হওয়ার পরে আচ্ছা বাবা মা মিলে তোমার বাবা মাকে অপমান করবে না তো? এই সব কিছু হবে না। ওরা দুজনে নিচে আসে। এসে শুনতে পায় বিয়ের তারিখও ঠিক করা হয়ে গেছে। তখনই রুষা, রুবি, রুনা, রুবেল, রকি, রনি ওরা 6 জনে ইরাদের বাসায়। ওদের দেখে ইরা আকাশ ঠিকই বুঝতে পেরেছে। সেজন্য তোদের সাহস তো কম না, তোরাও কি মারার জন্য আমার বাসা পর্যন্ত চলে এসেছিস? শুধু আকাশকে না, তোকেও মারবো। দুজনকে একসাথে মেরে হসপিটালে শুইয়ে দিব। কার এত বড় সাহস হয় যে আমার সামনে আমার ছেলেকে মারবে? আকাশের বাবা কথাটা বলে পিছনে সোফা থেকে উঠে সামনে এসে দাঁড়ায়। ওনাকে দেখে রুবেল, রনি, রকি তো কথাই অফ করে গেছেন, কেননা ওরা খুব ভালো করে শাহজাহান চৌধুরীকে চিনেন। কিন্তু উনি যে আকাশের বাবা এটা তো ওরা জানতোই না। আঙ্কেল, আকাশ আপনার ছেলে। কেন, এ তো কোনো সন্দেহ আছে? কিন্তু আকাশ তো সিএনজি চালায়। আমার ছেলে হয়েছে বলে কি সিএনজি চালাতে পারে না? তোরা কি ওনাকে চিনিস? উনি মিস্টার শাহজাহান চৌধুরী, একে গ্রুপের মালিক, যার সাথে তোমাদের বিজনেস ডিল হয়েছিল। আর আকাশ তো ওনারই ছেলে। তুই এসব কি বলছিস? আকাশ যদি ওনারই ছেলে হয় তাহলে তো ব্যাপারটা এরকমই হয়ে দাঁড়ায়। আকাশ কি বলছো ওরা? ওরা ঠিকই বলেছে। তাহলে তুমি এতগুলো মাস মিথ্যা নাটকটা কেন করলে? আমি সবসময় চেয়েছি যে আমাকে ভালোবাসে শুধু আমাকেই দেখে, নাই আমার টাকা সম্পত্তি দেখে। সেজন্য আমি সিএনজি নিয়ে বের হই, যেন এরকম কাউকে পাই। কিন্তু ওই দিন আমি তোমাকে পাই, কিন্তু তুমি আমাকে আপন করে নিতে থাকো। পরে যখন জানতে পেরেছি তুমি বড় লোকদের পছন্দ করো না, সেজন্য আমি তোমাকে সত্যিটা আর বলি। তাই বলে এভাবে লোকালে আমার থেকে? বিশ্বাস করো, আমি তোমাকে হারানোর ভয়ে কোনো কিছুই বলি। আঙ্কেল, আপনারা তাহলে থাকেন, আমরা গেলাম। তোমরা না আমার ছেলে আর ওর বউকে মারতে এসেছো?
কি যে বলেন না আঙ্কেল, আমরা তো মজা করছিলাম। আঙ্কেল, আমরা মজা করছিলাম, তাই না রে ইরা? কথাটা বলে ইরার দিকে করুণ দৃষ্টিতে তাকায়, কেননা ইরার কথার ওপরেই নির্ভর করছে ওদের ছেড়ে দিবে নাকি শাস্তি দিবে। আপু আম্মু, ওরা আমার বান্ধবী, ওরা মজা করে বলেছে, তাই না আকাশ? হ্যাঁ আব্বু, ওরা ইরার বান্ধবী, সেজন্য মজা করেছে। ঠিক আছে, তোমরা তাহলে এখন আসো। আর হ্যাঁ, এরার থেকে বিয়ের তারিখটা জেনে নিও। তোমরাও কিন্তু আসবে। তবে আমার একটা কথা আছে, কি কথা বলো? বিয়ের দিন সবাইকে সিএনজি করে আসতে হবে, কোনো গাড়িতে আসা যাবে না। আর আকাশ নিজে সিএনজি চালিয়ে আসবে, আর আমি বউ হয়ে সিএনজি করেই শ্বশুর বাড়িতে যাব। এটাই হবে আকাশের শাস্তি। আমার কোনো আপত্তি নেই। বাবা, তুমি তাহলে 300 সিএনজি কিনে ফেলো, তারপর বিয়ের অনুষ্ঠানের শেষে সেগুলো গরিব দেখে একটা পরিবারকে একটা করে দান করে দেব। কথাটা কিন্তু মন্দ বলোনি। তাহলে অবশেষে আমি একজন সিএনজি ড্রাইভারকে স্বামী হিসেবে পেলাম। কথাটা শুনে সবাই হেসে দেয়, আর এখানেই শেষ হয়ে যায় গল্প। প্রিয় শ্রোতা বন্ধুরা, গল্পটি এখানেই শেষ করা হলো। গল্পটি আপনাদের কেমন লেগেছে তা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করবেন, যাতে করে আমাদের প্রত্যেকটি নতুন নতুন গল্পের নোটিফিকেশন আপনাদের কাছেই সর্বপ্রথম পৌঁছে যায়। দেখা হচ্ছে পরবর্তী গল্পে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।